পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কি আসলে? হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ইজ হেটেরোজেনাস ডিসঅর্ডার that is defined by a combine বা কম্বিনেশন অফ সাইন অ্যান্ড সিমটমস। এক কথা এটা হচ্ছে আসলে একটা হিটারোজেনাস ডিসঅর্ডার, যেখানে আসলে কম্বাইন, আমি একটু আগে কথাটা বললাম যে কমপ্লিকেটেড অবস্থা, যেখানে অনেকগুলো জিনিস একসাথে চলে আসে। সেমই এখানে সেম কথাটাই, যে কম্বিনেশন অফ সাইন অ্যান্ড সিমটম, অনেকগুলো সাইন সিমটম এই জায়গায় যুক্ত হয়। ঠিক আছে, বেসিক্যালি এটা যুক্ত হয় অ্যান্ড্রোজেনের এক্সেস। মানে অ্যান্ড্রোজেন শব্দের অর্থটা বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু দুই রকম হরমোন নিয়ে কাজ করি, সেক্সুয়াল দুই রকম হরমোন। তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড্রোজেন, যা আমাদের আসলে ফিজিক্যালি ছেলেদের মধ্যে অ্যান্ড্রোজেনের পরিমাণটা বেশি থাকে। হ্যাঁ, তো অ্যান্ড্রোজেন এক্সেস অ্যান্ড ওভারিয়ান ডিসফাংশন উইথ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এক কথা এখানে ওভারিটা ঠিক মতো কাজ করতেছে না এবং অ্যান্ড্রোজেনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। ছেলেদের যে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণটা থাকে, সেই অ্যান্ড্রোজেন হরমোনটা মেয়েদের মধ্যেও থাকে, সে মেয়েদের মধ্যে কম থাকে কোয়ান্টিটিটা, অল্প মাত্রায় অ্যান্ড্রোজেন থাকে। বাট ওভারিয়ান সিনড্রোমের দিক থেকে দেখা যায় যে এই অ্যান্ড্রোজেনের মাত্রাটা খুব এক্সেস হয়ে যায়। হ্যাঁ, এক্সেস হয়ে যাওয়ার কারণে তখন দেখা গেল যে কিছু ক্লিনিক্যাল সিমটম দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া মানে হচ্ছে যে মিন্স হয়, বাট মিন্সের মধ্যে খুব একটা ব্লাড আসে না, ব্লাড দেখা যায় না। এছাড়া দেখা গেছে এমেনোরিয়াও দেখা দেয়, বা অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন দেখতে পারবেন। আপনি এছাড়া দেখতে পারবেন যে ক্লিপ্টোমেনোরিয়াও অনেক সময় ডেভেলপ করে, বাট সবচেয়ে বেশি অলিগোমেনোরিয়াই দেখা যায় জায়গার মধ্যে। এছাড়া সাবফার্টিলিটি, যে পেশেন্ট অনেক সময় দেখা গেল যে কনসেপ্ট করতেছে না, এরকম একটা অবস্থা। ইনফার্টিলিটিও না, ফার্টিলিটিও না, তার মাঝখানে একটা অবস্থা, হয়তোবা কনসেপ্ট করলে অনেক সময় মাঝখানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এরকম একটা প্রবলেম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেখা দেয়। এছাড়া হিয়ারসিটিজম, বা আপনি দেখবেন যে মেয়েদের মুখে বিভিন্ন জায়গায় লোম গজানো শুরু করে। এই এই একটা লক্ষণ খুব ইম্পর্টেন্ট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে, যে দেখা গেল যে মুখের মধ্যে দাড়ি টাইপের কিছু উঠতেছে, যা ছেলেদের উঠার কথা ছিল, বাট এখানে মেয়ে হওয়ার সত্ত্বেও তার মধ্যে দাড়ি উঠতেছে। এই একটা লক্ষণ খুব ইম্পর্টেন্ট। এছাড়া যা দেখা যায় সেটা হচ্ছে একনি। একনি বা আমরা যেটাকে বলি ব্রণ। ঠিক আছে, এই যে ব্রণের একটা ভালো লক্ষণ এই জায়গার মধ্যে দেখা যায়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ইজ এ heterogeneous disorder that is defined by a combination of signs and symptoms of androgen excess and ovarian dysfunction with clinical manifestation of oligomenorrhea, subfertility, hirsutism and acne. আর কোনো কোশ্চেন ডেফিনেশনের মধ্যে? ডেফিনেশনটা কিন্তু আমাদের অনেক কিছু ক্লিয়ার করে দিল। কারো প্রশ্ন আছে? স্যার আমার কথা কি অলিগোসমেনোরিয়াটা শোনা স্যার, যাচ্ছে নাকি জি জি, আচ্ছা, অলিগোসমেনোরিয়া আমি এটা একটু এটা স্যার আপনাদের রেসপন্স শুনতে অনেক কম পারিনি। শুনতেছি, কজটা কি বুঝতেছি না। না ঠিক আছে। স্যার বুঝা ফেলাইছি সেই জন্য। বুঝে ফেলছেন? আচ্ছা, স্যার কম বলতে কি আমাদের কথা কম শুনছেন নাকি সাউন্ড সাউন্ড কম? আপনাদের সাউন্ড একটু কম শুনতে পাচ্ছিলাম আমি, আর কি এজন্য বলতেছি। স্যার অ্যাটেন্ডেন্স কিন্তু ঠিক আছে, সেদিকে একটু খেয়াল করে স্যার দেখেন। তাহলে আপনার সাউন্ডটা একটু বাড়াই নিতে পারেন, এমনি আমরা শুনতে পাচ্ছি ঠিক মতো। ফোনে ফুল সাউন্ডই দেওয়া আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এইখানে যে কয়েকটা জিনিস নিয়ে আমরা একটু কাজ করি, যে আসলে কি থাকে, হ্যাঁ, বা আহ, কি কারণে এগুলো ডেভেলপ করে, এগুলো আমরা বলবো। তার আগে একটু জেনে নেই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু অ্যালোপ্যাথিক ডক্টর বা সার্জনরা বিভিন্ন নামে নামকরণ করে। যখন আপনি অনেক সময় আল্ট্রাসাউন্ডে যদি দেখেন, তখন দেখবেন যে কমেন্টস এর মধ্যে আসছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটাকে আমরা পিসিওডি বলি, যে আজকে যেটা সারমর্ম ছিল আমাদের পিসিওডি। তবে ওয়ার্ল্ড ওয়াইডলি এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে, কারণ সিনড্রোম শব্দটা অর্থ হচ্ছে যে একটা জটিল কন্ডিশন, যে কন্ডিশনে অনেকগুলো লক্ষণ এবং অনেকগুলো চিহ্ন একসাথে যুক্ত হয়, অনেকগুলো চিহ্ন এবং অনেকগুলো লক্ষণ একসাথে যুক্ত হয়, এই অবস্থাটাকে বলা হয় সিনড্রোম। আমাদের অনেক অনেক সিনড্রোম আছে, তার মধ্যে একটা সিনড্রোমের নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এছাড়া যেটা দেখা যায় আরেকটা নামেও ডাকা হয় ফাংশনাল ওভারিয়ান
হাইপার অ্যান্ড্রোজম। হ্যাঁ, এটাকে সংক্ষেপে বলা হয় FOH এ, FOHA বলি আমরা, FOHA বা ফাংশনাল ওভারিয়ান হাইপার অ্যান্ড্রোজম বলা হয়। এছাড়া আরেকটা নামেও ডাকা হয় ওভারিয়ান হাইপার থিকোসিস। এটার নাম এইভাবেও ডাকা হয় ওভারিয়ান হাইপারথিকোসিস। এই কমনলি এই কয়েকটা নামই ডাকা হয়, তবে মোস্ট কমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই দুইটা নামই প্রথম ওয়ার্ল্ড ওয়াইডলি গ্লোবালি সবাই এই দুইটা নামেই ডাকে। ঠিক আছে। আচ্ছা, এই কেসটাকে সর্বপ্রথম ডিসকভার করেন দুইজন দুজন আমেরিকান বিজ্ঞানীর মধ্যে একজন নাম হয়েছে আইভারিং এফস্টেইন এবং মিশেল এল লিভেনথাল। দুজন বিজ্ঞানী প্রথম এই রোগটাকে প্রথম ডিসকভার করেন, দুজন গাইনোকোলজিস্ট, আমেরিকান গাইনোকোলজিস্ট। ওনারাই প্রথম ডিসকভার করেন, সেটা হচ্ছে 1935 সালে। এই কেস এই মানে সিনড্রোমটা সম্পর্কে বা এই ডিজিজটা সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা আরেকটু জিনিস জানার চেষ্টা করি যে অ্যাফেকশন আসলে এটা কখন কোন এজে দেখা যায়। এটা দেখা যায় যে আফটার প্রিম্যানোপোজাল ওমেন, যাদের প্রিম্যানোপোজাল এজ শুরু হবে তার ঠিক একটু আগেই দেখা দেয়। ঠিক আছে, এই সময় দেখা দেয় এই সময়। এবং এটা এটা মূল অরিজিনেটটা হচ্ছে ম্যানার্কি অবস্থায়, যখন কারো পিরিয়ড শুরু হচ্ছে ওই অবস্থা থেকে শুরু করে প্রি ম্যানোপোজাল এইজ, এই বয়সটার মধ্যেই সবচাইতে বেশি সময় দেখা দেয়। এটা তার আগেও থাকবে না, আবার দেখা গেছে যে মেনোপোজ হয়ে গেছে তারপরে কিন্তু আর মানে ওভারিয়ান সিনড্রোম বা ওই ওভারিতে সিস্ট এই জিনিসগুলো আর পরে ডেভেলপ করে না। এটা ডেভেলপ এইজটা হচ্ছে মেনার্কি এবং মেনোপজ। হ্যাঁ, এর মধ্যবর্তী যে সময়টা থাকে আমাদের, ওই সময়ের মধ্যে এটা সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয়। অ্যাসোসিয়েটেড উইথ ক্লিনিক্যাল, সোশ্যাল এন্ড সাইকোলজিক্যাল প্রবলেম। হ্যাঁ, এই কেসটা আসলে ডেভেলপ করার পেছনে কয়েকটা জিনিস দায়ী। তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে যে সোশ্যাল, যে অনেক সময় দেখা গেল যে অনেক মানুষ আছে যে ইকোনমিক্যাল বিলোতে বসবাস করে, ইনফ্লুয়েন্স ডেফিসিয়েন্সি থাকে সোশ্যাল ভাবে। এবং যেটা আমরা বলি যে পার্সোনাল হাইজিন বা নিজস্ব স্বাস্থ্য বিজ্ঞান, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকে তাদের এই জিনিসটা বেশি দেখা দেয়। এবং অনেক সময় সাইকোলজিক্যাল স্ট্রেস থেকে এই প্রবলেমটা ডেভেলপ করে, মানসিক উদ্বিগ্ন এইসব জিনিস থেকে এই প্রবলেমটা ডেভেলপ করতে পারে। আর এই কেসটা যদি আমরা ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে যেভাবে ম্যানেজ করব যে যত রকম স্টাডিতে দেখা গেছে যে যাদের ওয়েট একটু হাই তাদের আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বডি ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনসুলিন লেভেলটাকেও কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, কারণ ইনসুলিন লেভেলটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সিস্ট গুলোকে ডেভেলপ করার জন্য, যেটাকে আমরা বলি যে টাইপ 1 ইনসুলিন ডিজিজ। বা যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় ওই অবস্থার মধ্যে আসলে অনেক সময় বেশি দেখা যায়। টাইপ 1 হচ্ছে টাইপ 2 এ অনেক বেশি দেখা যায়, তবে টাইপ 1 এ কমনলি আমরা পাই যাদের জুবিনাল ডায়াবেটিক দেখা দেয় তাদের আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয়। এছাড়া টাইপ 2 তো একদম কমন, টাইপ 2 যাদের আছে তাদের ম্যাক্সিমামই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকে। ঠিক আছে। এছাড়া আমরা ম্যানেজমেন্ট যদি করতে চাই তখন চেষ্টা করাবো যে যেন উনি ফার্টিল হয়, যেন উনি কনসেপ্ট করতে পারে, সেজন্য আসলে এই জিনিসটা আমাদের এইমে থাকা লাগবে যে যদি আমরা তাকে কনসেপ্ট করাতে পারি বারবার তাহলে আসলে সিস্ট গুলো চলে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা অন্যতম এইম বিষয় থাকবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া পিরিয়ডটাকে রেগুলেট করা, যে রিস্টোর মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করব যেন তার প্রতি মাসে পিরিয়ডটাকে কন্টিনিউ হয়। সেক্ষেত্রে যদি পিরিয়ডটা যদি কন্টিনিউ হয় তখন দেখা গেল যে আসলে পিরিয়ডিক ব্লাডের সাথে কি কর্পাস লুটিয়াম বেরোয় আসে, তখন অনেক সময় ইয়াগুলো সিস্ট গুলো চলে যায়। এছাড়া যদি ট্রিটমেন্ট করতে চান আপনি তখন দেখবেন যে এই ডিজিজের মধ্যে যেহেতু আমরা জানলাম যে হ্যারসুটিজম দেখা দেয় বা দাড়ি গোপ ওঠার একটা প্রবণতা থাকে, ব্লড প্রবণতা থাকে, এই জিনিসগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করবো। এটা আমাদের এইম থাকতে হবে। এবং যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতাকে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব।
এই হচ্ছে আমাদের এইম। তার আগে আমরা জানলাম যে কি কি কজ আছে যার মধ্যে হওয়ার চান্স থাকে আর কি। আচ্ছা, আহ, এছাড়া যে কারণ কি কি কারণে আসলে হয়, আমরা ছোট একটা সোশ্যাল এবং ইকোনমিক্যাল এবং কিছু কজের কথা বললাম যে কেন হয়। আমরা জানলাম যে কেউ যদি আন্ডার ইকোনমিক্যালে থাকে, যাদের ইকোনমিক্যাল স্ট্যাটাসটা দিল, তাদের এটা এই প্রবলেমটা হওয়ার প্রবণতা থাকে। এছাড়া আহ, কেউ যদি ইয়া আপনার ইনসুলিনের ঘাটতিজনিত প্রবলেমে থাকে, তাদেরও এই ডিজিজটা হয়। এখন আমরা একটু ব্রডলি জানবো আসলে কাদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি। তো এটিওলজি যদি বলা হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের 100% এটিওলজি আমাদের আননোন। আমরা আসলে কোনো আন্ডারলাইন কজ খুঁজে না যে আসলে কেন হচ্ছে। তবে কিছু কিছু কজ খোঁজার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জেনেটিক্যাল কিছু ব্যাপার কাজ করে। হ্যাঁ, যে তাদের বাবা মা, সরি, মায়ের ছিল, আহ, ওই মেয়ের হওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে দেখা গেল যে আহ, আহ, বাবা মায়ের ডায়াবেটিক থাকে, তখন দেখা গেছে যে ওই যে আহ, মেয়ে আসবে তার মধ্যে আসলে আহ, অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডেভেলপ করে। এছাড়া যদি টুইন থাকে, যাদের যমজ বোন, এক বোনের আছে আরেক বোনেরও হওয়ার চান্স থাকে। এগুলো হচ্ছে আন্ডারলাইন কজের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কজ। এছাড়া যদি দেখেন যে আপনি একটু নিচে খেয়াল করেন ইনসুলিন রিসেপ্টর, হ্যাঁ, যদি আমাদের ইনসুলিনটা ঠিক মতো কাজ না করে তখনও কিন্তু আসলে আহ, আপনার ওভারিতে হওয়ার চান্স থাকবে, সিস্ট হওয়ার চান্স থাকবে। এছাড়া যদি সেক্স হরমোন আসলে ডিক্রিজ করে, হ্যাঁ, ডিক্রিজ করে যদি আমাদের যে গ্লোবিউলিন নামক একটা প্রোটিন আছে সেই প্রোটিনকে যদি বাইন্ড করতে বা গ্লোবিনকে যদি আপনার যেটাকে আমরা বলি বাইন্ডিং, সেই বাইন্ডিংটা করতে না পারে, তখনও আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা ডেভেলপ করে। আচ্ছা, এছাড়া আমি এই কথাগুলো একটু আগে বলে আসলাম যে হিস্ট্রি, হ্যাঁ, হিস্ট্রির মধ্যে দেখলেন যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, সে মায়েরও থেকে সে বাচ্চারও পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হওয়ার চান্স থাকে। তারপরে যদি কারো রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ আমরা আসলে ডায়াবেটিকের মধ্যে পড়ছিলাম যে টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাসকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজ বলি। কারণ যদি রেজিস্ট্যান্স ডিজিজ থাকে তখনও তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার চান্স থাকে। অবভিয়াসলি কেউ যদি আসলে অনেক বেশি মোটা হয়, তখন তার কিন্তু আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার চান্স অনেক অনেক বেশি থাকে। আচ্ছা, এছাড়া ড্রাগস, কিছু কিছু ওষুধ আছে, ওষুধগুলোর মধ্যে আসলে যদি দীর্ঘমেয়াদী কেউ খেতে থাকে তখন কিন্তু তার পিসিওএস হওয়ার চান্স বেশি থাকে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স থাকে। ড্রাগসটার মধ্যে ভ্যালপোরেট, ভ্যালপোরেট নামক একটা ড্রাগস কিন্তু খুব বেশি অ্যালোপ্যাথিক ডক্টর নাম শুনছেন আগে পরে, কেউ শুনছেন এটা? না স্যার, এগুলো শুনিনি। সোডিয়াম ভ্যালপোরেট নামক একটা ড্রাগস অ্যালোপ্যাথিক ডক্টররা অ্যাংজাইটি পেশেন্টকে দেয়। তারপরে আপনার দেখা গেল সার্টেন প্যানিক অ্যাটাক অথবা মেন্টাল ট্রমা, হ্যাঁ, এইসব জায়গা থেকে কাটায় আসার জন্য সোডিয়াম ভ্যালপোরেট নামক একটা ড্রাগস অ্যাপ্লাই করে, যে পরবর্তীতে দীর্ঘমেয়াদী ইনটেকের ফলে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এই ড্রাগসটার নাম ইপিলন, ইপিলন নামে পাওয়া যায় অ্যালোপ্যাথিতে। হ্যাঁ, তো ইপিলনটা যদি কেউ কন্টিনিউয়াস ইনটেক করে, তখন দেখা গেল যে তার একটা সময় কিন্তু ওভারিয়ান সিস্ট ডেভেলপ করবে। আচ্ছা, এইখানে আসলে আমি কিছু ফলো চার্ট রাখছি যেটা আসলে আমাদের এর সাথে সম্পর্ক যুক্ত তেমন ভাবে না, কিন্তু তারপর জেনে রাখাটা আসলে ভালো। দেখেন যে আমাদের যে পিরিয়ডটা হয় সেই পিরিয়ডটা আসলে কিভাবে রেগুলেট করতেছে বা ফিজিওলজিক্যালি ভাবে পিরিয়ডটা কিভাবে জেনারেট হয় সেই জিনিসটা একটু রাখার চেষ্টা করছি। জি, সরি স্যার, এই যে কজে আমি তো মনে করি অন্যতম কজ হওয়া উচিত ছিল ইরেগুলার মেনস্ট্রুয়েশন। আসলে কি দায়ী কিনা, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অন্যতম দায়ী কিনা স্যার পলিসিস্টিক? না না না, ইরেগুলার মেনস্ট্রুয়েশন তার একটা লক্ষণ, বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে। হ্যাঁ, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন।
যেটা আমরা আসলে ডেফিনেশনের মধ্যে ব্যাপারটা মনে হয় একটু ক্লিয়ার করে আসছিলাম যে অলিগোমেনোরিয়া একটা টার্ম ইউজ করছি। অলিগোমেনোরিয়া অনেকটা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে। এছাড়া আমরা আরো কিছু সামনে জানবো যে ঠিক আছে। কি স্যার, আমি একটু কোশ্চেন করব নাকি পরে করব? ওকে স্যার। এতটুকুর মতো থাকলে করতে পারেন। এতটুকুর মধ্যে এই যে উনি যেটা বললো আর কি, যে পজের মধ্যে মেনস্ট্রুয়েশন, ওটা একটা সিমটম, যাই হোক। এটা হলো আমার কোশ্চেন হলো অ্যান্ড্রোজেন হরমোনটা, তো আমরা তো জানি যে এস্ট্রোজেন আর প্রজেস্টেরন হচ্ছে ফিমেল হরমোন, তাই না? হুম হুম। আর কিছুটা আসে হলো টেস্টোস্টেরন হরমোনও মেয়েদের মধ্যে থাকতে পারে, তাই না? ওইটা অ্যান্ড্রোজেন। হ্যাঁ, এটাই একটু ক্লিয়ার করে দেন। সেটা হলো এই টেস্টোস্টেরনেরই আরেক রূপ নাকি, না টেস্টোস্টেরনটাই হলো অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন। অন্য নাম, তাই না? এটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না, কারণ টেস্টোস্টেরনের কারণেই মেয়েদের মধ্যে ছেলেদের আচরণ আসে, আর ইস্ট্রোজেনের কারণে ছেলেদের মধ্যে মেয়েদের কিছু বৈশিষ্ট্য চলে আসে, তাই না? হুম, এটাই। জি। আচ্ছা, মেনস্ট্রুয়েশন কিভাবে জেনারেট হয়? মেনস্ট্রুয়েশন জেনারেট হওয়ার জন্য আমাদের ব্রেন থেকে একটা হরমোন সিক্রেশন হয় হাইপোথ্যালামাস থেকে। হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন আমাদের পিটুইটারি একটা হরমোনের হেল্প নেয়। হরমোনটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এসে ট্রিগিং করে আমাদের ওভারিকে, যেখানে আসলে ওভারি কি করে, প্রজেস্টেরন নামক একটা হরমোনের মাত্রা আহ, বাড়িয়ে ফেলে। হ্যাঁ, প্রজেস্টেরন হরমোনটা যখন বাড়ায় তখন প্রজেস্টেরন কি করে, ওই জায়গার ওভারির মধ্যে ওভুলেশনকে জেনারেট করে। ওভুলেশন জেনারেট হওয়ার পর স্ট্রোজেনের উপস্থিতিতে, হ্যাঁ, এটা আমাদের পিরিয়ড হয়ে বেরোয়, মিনস্ট্রেশন হয়ে আসলে ফ্লোটা দেখতে পারি আমরা। দুইটা হরমোন কাজ করে পিরিয়ড হওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে স্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। তো স্ট্রোজেনটা আসলে পিরিয়ডের জন্য মানে ব্লিডিং এর জন্য হেল্প করে, আর প্রোজেস্টেরনটা কাজ করে আমাদের ওভুলেশনের জন্য। যদি কারো দেখা গেল যে ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন মানে তো আসলে কনসেপ্ট করার জন্য যে ডিম প্রোডাকশন হবে, ডিম প্রোডাকশন হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ওভুলেশন। এখন ওভুলেশনটা যদি না হয় তখন কিন্তু তার কনসেপ্ট করবে না ওই ওই মা। এখন ওভুলেশনটা কখন হয়? প্রতি পিরিয়ডের 14 দিন ওভুলেশনটা হয়। প্রতি পিরিয়ডের 14 দিন আগে ওভুলেশন হবে। এখন ওভুলেশন হওয়ার জন্য ইম্পর্টেন্ট হরমোনের নাম হচ্ছে প্রজেস্টেরন। আর ঠিক 14 দিন পরে পিরিয়ডটা হবে, সে পিরিয়ডের জন্য যে হরমোনটা কাজ করে সেটার নাম হচ্ছে স্ট্রোজেন। আপনারা ইজিলি মনে রাখেন, এবিসিডি দিয়ে যদি মনে রাখেন, এ বি সি ডি ই, ই তে স্ট্রোজেন, ই এর পর যদি যান রেগুলারলি ই এফ আই জে কে এল এম, এম মানে মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, ই এর সাথে ই এর পরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এম। তো এম হচ্ছে মেনস্ট্রুয়েশন আর ই হচ্ছে স্ট্রোজেন, তার মানে স্ট্রোজেন মিন্সকে রেগুলেট করে। আর ঠিক ও পি একসাথে আছে, দেখেন ও পি মানে ওভুলেশন প্রজেস্টেরন। এই ব্যাপারটা যদি খেয়াল করেন তাহলে আপনি খুব ভালোই বুঝতে পারবেন যে ওভুলেশনের জন্য প্রজেস্টেরন হরমোনটা দরকার, আর পিরিয়ডের জন্য দরকার বা মেনস্ট্রুয়েশনের জন্য দরকার স্ট্রোজেন হরমোন। ক্লিয়ার? এই দুটো হরমোনের ইমব্যালেন্সের জন্য কিন্তু দুটো জিনিসের প্রবলেম হবে। যদি আপনার পিরিয়ডের প্রবলেম হয়, ভাববেন যে স্ট্রোজেনের কোনো এলোমেলো কিছু হচ্ছে, তখন ওই পেশেন্টকে আপনি স্ট্রোজেন লেভেলটা দেখতে পারেন। আর যখন দেখবেন যে কনসেপ্ট করতেছে না, বাচ্চা হোক না, তার জন্য কিন্তু অবশ্যই আপনি প্রোজেস্টেরন লেভেলটা দেখবেন। বুঝতে পারছেন আর এখানে? এখানে আরেকটু বলি, বলেন যে যে তাহলে আমরা ওরাল পিলের মধ্যে আমাদের ইস্ট্রোজেনের মাত্রাটা বেশি থাকতেছে। ওরাল পিলের মধ্যে দুইটার মাত্রাই বেশি থাকে কম্বাইন্ড পিলের ক্ষেত্রে। হ্যাঁ, স্ট্রোজেনও বেশি থাকে, প্রোজেস্টেরনও বেশি থাকে। যখন আমাদের বডিতে স্ট্রোজেনের মাত্রা প্রজেস্টেরনের মাত্রা দুইটাই বেড়ে যাবে, প্রজেস্টেরনের মাত্রা বাড়ার কারণে কি হবে যে ওভুলেশনটা আর হবে না, ওভুলেশনটা বন্ধ হয়ে যায়। ওভুলেশন হওয়ার জন্য প্রজেস্টেরন একটা স্যাটেল লেভেল থাকতে হবে। হ্যাঁ, যখন সে স্যাটেল লেভেল থেকে নিচে চলে যাবে তখন সে ওভুলেট করতে পারবে না, যখন সে স্যাটেল লেভেলের উপরে চলে যাবে তখন সে ওভুলেট করতে পারবে না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, সেজন্য কিন্তু আমাদের ওরাল পিল যেটা আছে সেটা কিন্তু আসলে কয়েক রকম আছে। একটা হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল, আর একটা হচ্ছে প্রজেস্টেরন অ্যাসোসিয়েট ওরাল। হ্যাঁ, প্রজেস্টেরন দিয়ে শুধু ওরাল পিল আছে, এরকম ওষুধও আছে। আবার শুধুমাত্র স্ট্রোজেন প্রজেস্টেরন দুইটার কম্বিনেশন নিয়েও ওরাল পিল আছে। সেই জন্য দুই রূপেই পাওয়া যায়, যে কম্বাইন্ড ওরাল পিল এবং সিঙ্গেল ওরাল পিল। হ্যাঁ, যেটার মধ্যে সিঙ্গেল স্ট্রোজেন থাকে সেটাকে সিঙ্গেল ওরাল পিল বলে।
আর যার ভিতরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটা একসাথে থাকে তাকে বলা হয় কম্বাইন্ড ওরাল পিল। হ্যাঁ, ক্লিয়ার? স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন আবার? আচ্ছা, এখানে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশনের খুব বড় একটা ফিচার আছে, এটা দেখা এখন করা দরকার নেই কারণ এটা বোঝানোর অনেক সময় লাগবে। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু রাখছি, একটু খেয়াল করেন যে অ্যাডমিনিস্ট্রেশন তখন আসলে আমাদের বডিতে কি চেঞ্জ গুলো হয় বা কি কাজগুলো হতে থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করেন। একদম নিচে যে বক্সটা আছে সেটা হচ্ছে আমাদের ইউট্রাসের কি চেঞ্জ হচ্ছে, ইউট্রাসের চেঞ্জ গুলো। আর তার উপরে ইয়াটা আছে সেটা হচ্ছে আমাদের যে ওভারির মধ্যে যে ওভামটা ডেভেলপ করতেছে সে ওভামের একটা চার্ট। হ্যাঁ, আর ঠিক তার নিচে আছে আমাদের যে বডির যে তাপমাত্রা বাড়তেছে সে তাপমাত্রা বাড়ার একটা চার্ট। হ্যাঁ, যে কি লেভেলে তাপমাত্রাটা ডেভেলপ করতেছে, জেনারেট করতেছে, এই চার্টটা। আর ঠিক তার যদি পরে নিচে নামেন তখন দেখা গেছে যে আমাদের পিটুইটারি হরমোন কখন কোন হরমোনটা কোন সময় সে বেশি হচ্ছে কোন সময় কম হচ্ছে এটার একটা চার্ট। তার ঠিক নিচে আছে আমাদের ওভারির যে হরমোনগুলো আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কখন হচ্ছে তার একটা চার্ট। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার? একটু এখন একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করেন। একদম নিচের দিকে তাকান, দেখেন এখানে ডে 0 থেকে শুরু করে ডে 28 পর্যন্ত দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের 28 আর ঠিক এই প্রান্তটা হচ্ছে আমাদের ডে 0। তো ডে 0 থেকে যদি শুরু করেন, মনে করেন যে আজকে মাসের 1 তারিখ, আজকে কারো পিরিয়ড হলো। হ্যাঁ, পিরিয়ডটা থাকবে কতদিন? 5 দিন। হ্যাঁ, তো 5 দিন পিরিয়ডটা শেষ। এটা মনে করেন এখানে 5 দিন, এখানে পিরিয়ডটা শেষ। এই 5 দিনের মধ্যে কি চেঞ্জ আছে আসলে জ্বরের ভিতরে? হ্যাঁ, যে ওভারির ভিতরে, ওভারির ভিতরে যে চেঞ্জ গুলো আছে সেটা হচ্ছে যে ফ্লো শুরু হয়, যে ব্লিডিং হতে থাকে। দেখেন এখানে যে আমাদের ভিতরে নালীগুলো আছে যেগুলোকে আমরা বলি ইউট্রেন আর্টারি, সেই আর্টারি থেকে আর্টারিটা ওপেন হয়ে যায়। ইউট্রেন আর্টারি ওপেন হয়ে যাওয়ার পরে যে ফলে এই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে আর কি, এটা ব্লিডিং এর শ্যাডো। হ্যাঁ, আর ঠিক তার উপর যদি যান, এই সময় এসে কিন্তু আসলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোনই ব্যালেন্স অবস্থান করে, খুব বেশি চেঞ্জ আসে না, শুধু ইস্ট্রোজেনের মাত্রাটা একটু বেশি থাকে প্রোজেস্টেরনের তুলনায়। ঠিক আছে, আপনার পিরিয়ডারি হরমোন গুলো ঠিক নর্মাল আচরণ করতে থাকে, যে ফলিকুলার আমাদের গ্রিনটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর ব্লুটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এগুলো আসলে ব্যালেন্স অবস্থায় থাকে, খুব একটা বেশি হাইপার হয় না। টেম্পারেচারটা আসলে যখন পিরিয়ড হতে থাকে তখন টেম্পারেচারটা থাকে 36-37 আশেপাশে। ঠিক আছে, 36 থেকে 37 ঠিক মাঝামাঝি, সেটা আপনি বলতে পারেন 36.1 বা 36.2। এই সময় এসে তাপমাত্রাটা এরকম থাকে। এবং যদি আপনি খেয়াল করেন তখন আমাদের আসলে ওভারির মধ্যে যে ফলিকল গুলো থাকে সে ফলিকল গুলো একদম ছোট অবস্থায় থাকে। ফলিকল গুলো আসলে তখন যদি আলট্রাসোনোগ্রাফি করেন তখন ওভারির যে ফলিকল গুলো থাকে সেই ফলিকল গুলোকে আপনি ওইভাবে নোটিস করতে পারবেন না, খুব দেখতে পারবেন না ভালো মতো। ঠিক আছে, টিভিএস করে কিছুটা দেখতে পারবেন, বাট নর্মালি ফলিকল গুলো দেখা যাবে না, কারণ ফলিকলের সাইজ গুলো অনেক ছোট থাকবে ওই সময়। আচ্ছা, যখন পিরিয়ডটা শেষ হয়ে গেল, 5 দিন চলে গেল, তারপরে কি অবস্থাটা হয় দেখেন। পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরে যে আমাদের যে ওয়ালটা ছিল, যে আর্টারি লিক করতেছিল যে ওয়াল থেকে, সেটা আমরা বলি যে জ্বরের ওয়াল। তখন ইউটেরিন আর্টারি গুলো কিন্তু আবার ক্লোজ হয়ে গেল, দেখেন বন্ধ হয়ে গেল। এখানে কিন্তু ইউটেরিন আর্টারিটা বন্ধ হয়ে গেছে এবং একদম জ্বরের যে ওয়ালটা সেই ওয়ালটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে। দেখেন খেয়াল করেন, একদম পাতলা। এবং যত দিন গড়াচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের একদম 14তম দিন। এই যে এই বর্ডারটা যেটা আমরা করছি এটা হচ্ছে আমাদের 14তম দিনের বর্ডার। এই 14তম দিনে আসার আগ পর্যন্ত কিন্তু সে দেখেন একদম থিন হয়ে গেছে, একদম পাতলা। তারপরে যত সময় গড়াচ্ছে সে কিন্তু আস্তে 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 তার ওয়ালটাকে মোটা করতেছে, যে জরায়ুর ওয়ালটা ছিল সেই ওয়ালটাকে সে মোটা করতেছে। এবং অপরদিকে কি হয়, এখানে এসে কিন্তু দেখেন স্ট্রোজেনের মাত্রাটা খুব বাড়তেছে, স্ট্রোজেনের মাত্রাটা খুব জেনারেট করতেছে। এই ওয়ালগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু স্ট্রোজেনটা খুব ভালোভাবে জেনারেট করে, যেন জ্বরের ওয়ালগুলো একটু ডেভেলপ হয়। ঠিক তার উপরে দেখেন এই জায়গায় এসে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট হরমোন আছে লিউটিনাইজিং হরমোন। সেই লিউটিনাইজিং হরমোনটা কিন্তু খুব বেড়ে যায়, খুব বড় হয়ে যায়, অনেক বেশি পরিমাণ লিউটিনাইজিং হরমোন সিক্রেশন করে।
এবং ডে 14 তে আসার পরে কি হয় যে আমাদের যে ওভামটা তৈরি হচ্ছিল যে ইয়ের মধ্যে ফলিকলের মধ্যে, এই দেখেন এটা কিন্তু ওভাম, ছোট একটা ওভাম ছিল। এই ফলিকলের মধ্যে যে ওভামটা তৈরি হয়েছিল সেই ওভামটা 14 দিন পরে কিন্তু একদম যেটা আমাদের যে ফলিকলটা ছিল সেই ফলিকলটা ভেঙে বাইরে চলে আসে। এই অবস্থাটাকে বলা হয় ওভুলেশন। এই অবস্থাটাকে বলা হয় ওভুলেশন। সেটা শুরু হচ্ছে কবে? সেটা শুরু হচ্ছে ঠিক 14 দিন পরে, মানে পিরিয়ড হওয়ার 14 দিন পরে এবং পিরিয়ড হওয়ার 14 দিন আগে। কারণ আমরা জানি যে নর্মাল একটা সাইকেল 28 দিনে হবে এবং সেই সাইকেল অনুযায়ী তখন ধরো যে পিরিয়ড হওয়ার ঠিক 14 দিন পরে অথবা পিরিয়ড হওয়ার ঠিক 14 দিন আগেই আমাদের যে ফলিকলটা ছিল সেই ফলিকলটা ভেঙে ওভামটা ঠিক বাইরে চলে আসে এবং তখন আসলে বডির তাপমাত্রাটা বাড়তে থাকে। তখন বডির তাপমাত্রা 37-এর দিকে চলে যায়। আসলে যখন ওভুলেশনটা হয়, একটা মা কনসেপ্ট করার উপযুক্ত সময়ে চলে আসে, তখন তার ইন্টারনাল বডি টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি ডেভেলপ করে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবো। তখন দেখা গেল যে বডির একটু গরম গরম ভাব, এটা এই জিনিসটা কিন্তু আসলে প্রত্যক্ষ করা যায়। এই সময় এসে দেখা গেল যে আমাদের ওভুলেশন টাইমে এসে দেখা যায় যে লিউটিনাইজিং হরমোনের মাত্রাটা একটু বেশি এবং এই সময় এসে দেখা যায় যে প্রজেস্টেরনের মাত্রাটা খুব বাড়তে থাকে। কারণ ওভুলেশনটাকে জেনারেট করার জন্য আমি তখনই বললাম যে প্রজেস্টেরনটা খুবই দরকার এবং এই জিনিসটা চলতে থাকে প্রায় 72 ঘন্টা পর্যন্ত। হ্যাঁ, যে ওভুলেশনটা আসলে 72 ঘন্টা মানে 3 দিন। আমি যখন যদি 14তম দিনে কার ওভুলেশন হলো 15, 16, 17, এই 17তম দিন পর্যন্ত আসলে এই ওভুলেশনটা চলতে থাকে এবং 17তম দিনে চলার পরে তারপরে কি যে ইয়াটা ছিল, যে ফলিকলটা ছিল, সেই ফলিকলটা কিন্তু আবার নতুন করে রেডি হতে থাকে, যেমন আরেকটা নতুন করে তৈরি করা যায়। সেজন্য সে কি করে, তার যে ওয়ালটা থাকে সেই ওয়ালটার মধ্যে একটা আবদ্ধ করে ফেলে, এটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম দিয়ে সে নিজেকে আবদ্ধ করে ফেলে যেন নতুন আরেকটা ওভুলেশন করা যায়। এইদিকে নিচে আমাদের জ্বরের মধ্যে কি হতে থাকে, এই ঘটনাটা ঘটতে থাকে কিন্তু আমাদের ওভারির মধ্যে এবং এই ঘটনা ঘটেছে আমাদের জরায়ুর মধ্যে। তখন দেখা গেল যে জরায়ুর যে ওয়ালটা আছে সেই ওয়ালের পুরুত্ব ডে বাই ডে আরো বাড়তে থাকে। সেটা বাড়তে থাকে কতদিন পর্যন্ত? সেটা বাড়তে থাকে একদম পিরিয়ড হওয়ার ঠিক আগের দিন পর্যন্ত, মানে যদি 28 দিন পর্যন্ত এটা বাড়তে থাকে। কারণ শুরু হয়েছিল কবে? আমাদের পিরিয়ড হওয়ার পরে কিন্তু এটা ন্যারো হয়ে গেছে ডে বাই ডে। তখন কি হয়, যখন পিরিয়ডটা শেষ হয়ে গেছে একদম পাতলা হয়ে গেল এবং আবার পরবর্তী পিরিয়ড আসার আগ পর্যন্ত সে ওয়ালটা দিনে দিনে মোটা হতে শুরু করলো। মোটা হওয়ার পর যখন আবার পিরিয়ড শুরু হলো, দেখেন আবার সেম আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যে মানে এই যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশন ফিরে যাচ্ছে এবং এই জায়গার মধ্যে এসে যখন পিরিয়ডটা শুরু হয়ে যায় এই জায়গা আবার ইস্ট্রোজেন পজিশন ব্যালেন্সে চলে আসে। দেখেন এই যে ক্লিয়ার সাইকেলটা। শুনতে পাচ্ছেন আমাকে নাকি? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, যদিও একটা ছোট ছবির মধ্যে এটা বোঝানোর চেষ্টা করছি, আসলে ব্যাপারটা আরো অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার। হ্যাঁ, যদি একটু অ্যালার্ট ভাবে শুনেন আসলে মনে হয় শুনতে একটু বুঝতে পারবেন। অ্যালার্ট ভাবে শুনলে আসলে এটা মনে হয় তেমন বুঝতে পারবেন না আর কি। আচ্ছা, ক্লিয়ার তো না? মোটামুটি ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা দরকার নেই আমাদের। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার, কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে বা কি কি লক্ষণ থাকে যে আমাদের হওয়ার পেছনে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে কি লক্ষণ দেখতে পারবো আমরা? সেটা প্রথমে যে জিনিসটা দেখতে পাই, ফিচার অফ মিনস্ট্রুয়াল ডিসফাংশন, যে মিন্সটা আসলে কন্টিনিউ থাকবে না। মিন্সের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আসলে এলোমেলো হয়ে যাবে। দেখা গেল যে হয়তোবা দেখা দিবে অলিগোমেনোরিয়া, অথবা দেখা গেল যে অ্যাবসেন্স অফ মিনস্ট্রুয়েশন বা এমেনোরিয়া। হ্যাঁ, এই জিনিসগুলো দেখা দিবে, বা ইরেগুলার মিনস্ট্রুয়েশন এই জিনিসগুলো দেখা দিবে। আচ্ছা, ফিচার অফ হাইপার এন্ড্রোজেনোস জেনিজম। হ্যাঁ, হাইপার অ্যান্ড্রোজেনিজমটা হচ্ছে যে ছেলেদের হরমোনটা যদি বেড়ে যাবে। হ্যাঁ, ছেলেদের মধ্যে যে হরমোনটা থাকে সেটার নাম টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনের মাত্রাটা বেড়ে যাবে এবং টেস্টোস্টেরন বাড়ার কারণে দেখা গেল যে মেয়েদের হিয়ারসুটিজম, অ্যাকনি এই জিনিসগুলো দেখা দিতে পারে এবং চুল পড়ে যাওয়া। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যালোপেসিয়া দেখা দিবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। এছাড়াও অনেক অনেক অন্যান্য ডিসফাংশন দেখা দিবে, যে অন্যান্য হরমোনাল ডিসফাংশন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইনসুলিন রেসিস্টেন্স, ডায়াবেটিক মেলাইটাস, যেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস বলি। হ্যাঁ, এই জায়গায় এসে টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস দেখা দিবে। এছাড়া দেখা দিবে যে অবিসিটি, একদম
ডে বাই ডে সে মোটা হতে থাকবে, ডে বাই ডে অনেক মোটা হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া একান্থোসিস দেখা দিবে। একান্থোসিস শব্দটার নাম শুনছেন? এই লক্ষণটা কি আগে শুনছেন কেউ? না স্যার। আচ্ছা, একান্থোসিসটা হচ্ছে যে আমাদের দেখবেন অনেকের ভূগোলের মধ্যে এই স্কিনটা একটু মোটা হয়ে গেছে এবং ব্ল্যাক স্কিন দেখা দেয়, খেয়াল করছেন? ভূগোলে ঘাড়ে এর মধ্যে দেখবেন একটা ব্ল্যাক স্কিন চলে আসে, মানে নর্মাল স্কিনটা এক কালার, জি বাট ওই স্যার। ওই জায়গার স্কিনটা হঠাৎ করে মোটা হয়ে গেছে এবং ব্ল্যাক হয়ে গেছে। ওই অবস্থাটাকে আমরা বলি একান্থোসিস। হ্যাঁ, তো একান্থোসিস ডেভেলপ করবে এই জায়গার মধ্যে। সেটা কেন হবে? হরমোনাল চেঞ্জের জন্য এই অবস্থাটা আসবে। এছাড়া দেখা যাবে ইনফার্টিলিটি, যে বাচ্চা হচ্ছে না। আমরা এই কথাটা তখনই বলছিলাম, সাব ইনফার্টিলিটি ডেফিনেশনের মধ্যে বলছিলাম। এবং তখন দেখা গেল যে যদিও কনসেপ্ট করে মিসক্যারেজ হয়ে যাবে। হ্যাঁ, এই শব্দটা এখানে আসছে যে মিসক্যারেজ। হ্যাঁ, মিসক্যারেজ হবে। অবস্ট্রাকটিভ স্লিপ নিয়া, হ্যাঁ, তখন দেখা দিল যে যখন ঘুমাচ্ছে হঠাৎ করে দেখবেন যে বলবে যে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে কেউ গলায় চেপে ধরতেছে, এরকম একটা মনে হবে। হ্যাঁ, এরকম একটা জিনিস দেখা দিবে। এছাড়া মেটাবলিক সিনড্রোম, হ্যাঁ, অনেকগুলো আপনার হজম জনিত প্রবলেম দেখা দিবে। হ্যাঁ, যে মেটাবলিজম, যে বিপাক ক্রিয়া প্রবলেম এরকম দেখা দিবে। তার মধ্যে হচ্ছে যেমন উইলসন সিনড্রোম, এরকম জিনিস দেখা দিবে। ঠিক আছে, উইলসন সিনড্রোম এইসব টাইপের জিনিসগুলো দেখা দিবে। এছাড়া এন্ডোমেট্রিয়াল নিউপ্লাজম, হ্যাঁ, বা নিউপ্লাসিয়া, যে অনেক সময় দেখা গেল যে এইসব রোগীর যে ওভারি থাকে বা ওভারি ছাড়াও যদি আপনার ইউটারাসের যে এন্ডোমেট্রিয়ামটা থাকে, সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ক্যান্সার বা টিউমার ডেভেলপ করতে পারে। ক্লিয়ার লক্ষণটা? আরেকবার বলি, সেটা হচ্ছে যে মিন্সে প্রবলেম দেখা দিবে, মিনস্ট্রুয়াল ডিসফাংশন দেখা দিবে, ফিচার অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম দেখা দিবে, এই কারণে হেয়ার সুটিজম, অ্যাকনি এবং অ্যালোপেশিয়া ডেভেলপ করতে পারে। এছাড়া অন্যান্য যে অ্যান্ড্রোক্রাইন ডিসফাংশন, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনসুলিন রেসিস্ট্যান্স ডায়াবেটিক মেলাইটাস। ইনসুলিন রেসিস্ট্যান্ট ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ করবে। এছাড়া অবিসিটি, খুব মোটা হয়ে যাবে ডে বাই ডে, এইসব জিনিসটা, এই জিনিসটা দেখতে পারবে। অ্যাকান্থোসিস ডেভেলপ করবে, ইনফার্টিলিটি অর মিসক্যারেজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মেটাবলিক সিনড্রোম এবং এন্ডোমেট্রিয়াল নিউপ্লাসিয়া দেখা দিবে। আচ্ছা, এখানে দেখেন হেয়ার সুটিজমের কিছু ছবি আছে, একটু ভালো মতো দেখেন। যে দাড়ি গোঁফ দেখেন, ছেলেদের মতো অনেকটা দাড়ি গোঁফ ওঠার একটা থাকে। এছাড়া মেয়েদের কিন্তু অ্যাবডোমিনে কোনো হেয়ার ফলিকল ভাবে থাকে না, কিন্তু এখানে আসলে খুব বেশি পরিমাণে হেয়ার ডেভেলপ করবে। একনি খুব একদম ভায়োলেন্ট একনি, হ্যাঁ, যে খুব বেশি পরিমাণে একনি ডেভেলপ করবে এইসব। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে ডায়াগনোসিস করবে না, হ্যাঁ, এই ডায়াগনোসিস গুলো আমরা এখানে একটু জানার চেষ্টা করব, যে ডায়াগনোসিস কিভাবে করবো আমরা। সামনে দেই। আচ্ছা, ডায়াগনোসিস করার আগে আমরা যে জিনিসটা জানবো, যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবো, যে এইসব কেস যদি কখনো দেখেন যে কারো হঠাৎ করে দাড়ি গোঁফ উঠতেছে, কেউ মোটা হয়ে যাচ্ছে এবং পিরিয়ডটা রেগুলার হচ্ছে না, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে পেছনে আরো অনেক অনেক হরমোনের প্রবলেম থাকতে পারে, অন্য কারণও এই লক্ষণগুলো আসতে পারে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। কারণ যদি বডিতে থাইরয়েড হরমোন বেড়েও যায়, কমেও যায়, তখনও দেখা গেল যে এইসব লক্ষণগুলো পাশাপাশি একটা পেতে পারে। সেজন্য যে সবসময় এইসব লক্ষণ নিয়ে আসলেই আপনি দাড়ি গোঁফ উঠতেছে, অনেক ব্রণ এবং মোটা হয়ে যাচ্ছে, অনেক টায়ার্ড লাগতেছে, এইসব লক্ষণ দেখলেই যে, বা পিরিয়ড রেগুলার হচ্ছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এইসব লক্ষণ হলে যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে, এটা ভাবার কোনো চান্স নাই। হ্যাঁ, এইসব লক্ষণ কিন্তু আরো অনেক অনেক ডিজিজও দেখা দিতে পারে। তার মধ্যে হচ্ছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এই দুইটা জিনিস দেখতে পারেন, যে থাইরয়েড হরমোন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, দুটার মধ্যে এই লক্ষণটা থাকে। এছাড়া হাইপারপ্রোল্যাক্টেমিয়া, যদি আমাদের প্রোল্যাক্টিন নামক একটা হরমোন আছে, সেই প্রোল্যাক্টিন হরমোনটা যদি বেড়ে যায়, তখন এরকম ইয়াটা দেখতে পারেন। হ্যাঁ, এছাড়া হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যদি কারো যদি গোনাডোট্রপিক হরমোন কমে যায়, গোনাডোট্রপিক হরমোন আমরা জানি যে ব্রেন থেকে ডেভেলপ হচ্ছে বা ব্রেন থেকে জেনারেট করতেছিল, সে গোনাডোট্রপিক হরমোনটা যদি কমে যায়, তখনও কিন্তু আসলে এই লক্ষণগুলো দেখা দিবে। এছাড়া ওভারিয়ান ফেলিওর, কারো যদি ওভারিটা একদমই নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু আসলে এই লক্ষণটা থাকতে পারে, যে ওভারি একদম কাজ করতেছে না। কারো যদি ওভারি ফেলে দেওয়া হয়, ওইসব মানুষেরও কিন্তু দেখা গেল যে হঠাৎ করে হ্যাসুটিজম দেখা দিবে, ও পিরিয়ড বন্ধ হয়ে যাবে, এরকম অনেক অনেক জিনিস কিন্তু ডেভেলপ করবে এই জায়গায় এসে। হ্যাঁ, এটা আসলে ওভারিয়ান ফেলিওর এর জন্য এরকম হবে।
এছাড়া অ্যাক্রোমেগালি শব্দের অর্থ হচ্ছে যে গ্রোথ হরমোন বেড়ে যাওয়া। যদি কারো গ্রোথ হরমোন বেড়ে যায় তখন যে লক্ষণটা দেখা যায় ওইটাকে আমরা অ্যাক্রোমেগালি বলি, ওই ক্লিনিক্যাল সাইনটাকে অ্যাক্রোমেগালি বলা হয়। অ্যাক্রোমেগালি যদি কারো ডেভেলপ করে তখন কিন্তু তার আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এছাড়া আপনি যদি কারো ওভারিয়ান টিউমার থাকে বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে টিউমার থাকে তখনও কিন্তু আসলে আপনার আহ, এই ওভারিয়ান সিনড্রোমের মতো কিন্তু আসলে লক্ষণগুলো দেখতে পারেন। তবে কমনলি আপনি যদি এইসব লক্ষণ নিয়ে আসে তখন অবশ্যই তাকে থাইরয়েড হরমোনটা অবশ্যই চেক করে দেখবেন, কারণ ম্যাক্সিমাম সময় থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্যই কিন্তু আসলে এই লক্ষণগুলো চলে আসে। শুধুমাত্র যে ওভারিয়ান সিস্টের জন্য এগুলো আসবে তা না, থাইরয়েড হরমোনের জন্য আসতে পারে। আমাদের দেশে কিন্তু ওভারিয়ান সিস্টের চেয়ে বেশি থাইরয়েডের রুগী, হ্যাঁ, অনেকটা এরকম বেশি অবস্থা। তো সেক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা সবসময় ওভারিয়ান সিস্টের জন্য হবে এমন না, থাইরয়েড হরমোনের জন্য হতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন কি কি ইনভেস্টিগেশন আমরা করব? ইনভেস্টিগেশন যদি আমরা করতে চাই তখন অবশ্যই আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনটা কেমন আছে। এছাড়া আমাদের টেস্টোস্টেরন লেভেলটা আমরা দেখবো যে মেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু তার টেস্টোস্টেরন এই জন্যই দেখবো কারণ আমরা জানি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মধ্যে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়। সেই জন্য আমরা টেস্টোস্টেরনটা দেখবো। এটা থাইরয়েড হরমোনটা যে দেখবো, কারণ থাইরয়েড হরমোনের কারণে কিন্তু এই জিনিসগুলো জেনারেট করে আমরা একটু আগে জানলাম। সো সেজন্য আমরা আসলে থাইরয়েডটা দেখবো, প্রোলাকটিন হরমোনটা দেখবো, যেহেতু প্রোলাকটিন হরমোনের কথা আমি একটু আগে বললাম। এছাড়া আমরা ব্লাডের গ্লুকোজটা দেখবো। কেন গ্লুকোজটা দেখবো? যে কারণ আমরা একটু আগে জানলাম যে ব্লাডের গ্লুকোজটা এই সময় এসে বেড়ে যায় কারণ টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস ডেভেলপ করে। এছাড়া ইনসুলিন লেভেলটা যদি চান আপনি ইনসুলিন লেভেলটা দেখতে পারেন, লিপিড প্রোফাইলটা দেখতে পারেন, ঠিক আছে? এগুলো কর্টিসল বা হাইপার প্রজেস্টেরন এইসব জিনিসগুলো অক্সিপ্রজেস্টেরন দেখতে পারে। তবে বেসিক্যালি আপনি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, থাইরয়েডের যে হরমোনগুলো আছে T3 T4 TSH এই জিনিসগুলো, প্রোল্যাকটিন হরমোনটা, এছাড়া ডায়াবেটিকের জন্য গ্লুকোজটা চেক করলেই এনাফ। আচ্ছা, এছাড়া কিন্তু কমন একটা ইনভেস্টিগেশন আছে সেটা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি যদি আপনি করেন তখন আসলে দেখবেন যে ওভারিয়ান যে ফলিকল গুলো আছে এগুলো ডেভেলপ করে এগুলো বড় হয়ে সিস্ট ডেভেলপ করছে, এইসব জিনিসগুলো কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রাফিতে খুব ইজিলি পেয়ে যাবেন। লোয়ার অ্যাবডোমিন আল্ট্রাসোনোগ্রাফি হবে। এটা হচ্ছে যে আপনি সিস্ট কে ডায়াগনোসিস একদম কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই একদম কনফার্ম ডায়াগনোসিস। এবং আপনি যদি চান একটা এন্ডোমেট্রিয়ামের একটা বায়োপসি করে নিতে পারেন যে এটা আসলে কি শুধুমাত্র সিস্ট নাকি অন্য কিছু ডেভেলপ করছে, যেটাকে আমরা বলি যে চকলেট সিস্ট বা ফাংশনাল ওভার নন ফাংশনাল ওভারিয়ান সিস্ট তো ডেভেলপ করতে পারে। সেজন্য কিন্তু আপনি চাইলে একটা বায়োপসি করে নিতে পারেন এন্ডোমেট্রিয়াম থেকে স্যাম্পল নিয়ে। এছাড়া কিছু টিউমার মার্কার করতে পারেন যেটাকে আমরা বলি CEA 125 বা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন 125 নামক একটা পরীক্ষা আছে। যে পরীক্ষাটা করলে কিন্তু আসলে আপনি নর্মালি আরো ভালো জানতে পারবেন যে এটা কি আসলে ক্যান্সার ডেভেলপ করছে কিনা। আচ্ছা, ট্রিটমেন্ট যদি বলতে চাই আসলে কোনো আন্ডারলাইং ট্রিটমেন্ট কিন্তু নাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য। আমরা যেসব ট্রিটমেন্ট গুলো দেই এগুলো হচ্ছে আসলে সার্টেন যে ক্লিনিক্যাল ফিচার গুলো থাকে তার উপর ডিপেন্ড করে, যে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা নেই সে তার উপর ডিপেন্ড করে। তো এই ক্লিনিক্যাল ফিচার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে তিনটা স্টাইলে ট্রিটমেন্টটা করা হয়। তিনটে স্টাইলের মধ্যে প্রথম হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি, যে ব্যথা আছে ব্যথার ওষুধ, বা আপনার একনি হচ্ছে একনির ওষুধ, হেয়ার সুটিজম হচ্ছে তার ওষুধ, এবং আরেকটা কনফার্ম ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। যদি দেখা গেছে যে একদমই খুব বড় হয়ে যাচ্ছে সিস্ট গুলো তখন কিন্তু আমরা সার্জারির মাধ্যমে কিছু রিমুভ করার চেষ্টা করি। আচ্ছা, কনজারভেটিভ যে ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্ট যদি করতে চান তখন যেটা করবেন যে ডায়েট, আসলে কনজারভেটিভের মধ্যে আমাদের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। ডায়েটটা আমরা ফলো করার চেষ্টা করবো, যে তার খাওয়া দাওয়া করার চেষ্টা করবো এবং এক্সারসাইজ, ডায়েটের পরেই যেন সে হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। ডায়েট এবং এক্সারসাইজই আমাদের কনজারভেটিভের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিং। আচ্ছা,
মেডিকেল ট্রিটমেন্ট, যে মেডিসিনাল যে ট্রিটমেন্টটা অ্যালোপ্যাথিক ডক্টর ইউজ করে, তার মধ্যে কমনলি যেই প্রেসক্রিপশন নিয়ে আপনাদের কাছে আসবে সেটা দেখবেন যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা সিওসিপি বা ওসিপি, আমরা যাই বলি না কেন, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ আসবে কিন্তু আপনার কাছে, হ্যাঁ, যে কম্বাইন্ড ওরাল পিল নিয়ে আসবে, ওরাল পিল খাচ্ছে বা খাওয়াচ্ছে এরকম কন্ডিশনটাই থাকবে। কারণ ওরাল পিল যেটা করে যে আপনার যে গোনাডোট্রপিক হরমোন যে আছে সেটাকে সাপ্রেস করে রিলিজ করার থেকে, ঠিক আছে, তখন কিন্তু আসলে আপনি দেখবেন যে রিডিউস করবে, যে আমাদের যে টেস্টোস্টেরন লেভেলটা বাড়তেছিল সেই টেস্টোস্টেরন লেভেলটাকে রিডিউস করে দিবে, এবং আপনার পিরিয়ডটাকে রেগুলেট করবে, যে পিরিয়ডটা প্রতি মাসে হওয়ার জন্য একটা তাগিদ দিবে। আমরা কিন্তু পরে পড়ে আসছিলাম যে এই যে পিরিয়ডটাকে রেগুলেট করতে হবে আমাদেরকে, হ্যাঁ, পিরিয়ডটা রেগুলেট করলে কিন্তু সিস্টটা কিন্তু চলে যাবে, সেজন্য তারা পিরিয়ডকে রেগুলেট করার জন্য ওরাল পিলটা ইউজ করে, কম্বাইন ওরাল পিল। এছাড়া তারা কিন্তু শুধু প্রজেস্টেরন ডিপেন্ডেন্ট পিলও ইউজ করে, যখন আসলে অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেল যে কম্বাইন পিল দেওয়া যায় না, তাদের জন্য আসলে তখন প্রজেস্টেরনটা শুধুমাত্র প্রজেস্টেরন অ্যাপ্লাই করে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া যেটা করে সেটা হচ্ছে মেটফরমিন। মেটফরমিনটা হচ্ছে আসলে ইনসুলিন রেসিস্ট্যান্ট ডিজিজের জন্য অ্যাপ্লাই করা হয়। যখন কোনো মানুষের ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে, বাট তার ইনসুলিন কোনো কাজে আসতেছে না এবং ডায়াবেটিসও ডেভেলপ করতেছে, এইসব রোগীকে কিন্তু মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে কিন্তু আসলে অ্যালোপ্যাথিক ডক্টররা ট্রিটমেন্ট করে। যে আপনি অনেক রোগীকে দেখতে পারবেন মেটফো বা ডায়াবেটিস একটা কমন ওষুধ দিয়ে দিছে, যে তার ওভারিতে সিস্ট, বাট তাকে চলতেছে একটা ডায়াবেটিকের ওষুধ। এটা আসলে এই জন্য দেওয়া হয় যে মেটফরমিন কিন্তু আসলে আমাদের যে ওভুলেশনটা আছে সেই ওভুলেশনটাকে স্পন্টেনিয়াস করে, যে কন্টিনিউ যেন ওভুলেশন হয় এই ব্যাপারটাকে হেল্প করে। আচ্ছা, এখানে কিছু অ্যালোপ্যাথিক ড্রাগসের নাম দেওয়া আছে, এগুলো আসলে আমাদের খুব একটা লাগবে না, এই জন্য আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। এছাড়া আপনি যদি দাড়ি গোঁফ থাকে, তার আসলে ওই হেয়ার সুটিজমের উপরে ট্রিটমেন্ট গুলো করবেন, সেটা অবশ্যই আমাদের হোমিওপ্যাথিক উপায়, এখানে অ্যালোপ্যাথিক কিছু ড্রাগসের নাম দেওয়া আছে। সার্জারি, যদি সার্জারি করতে চান তখন কিন্তু আসলে অফারেক্টমি করে ফেলি আমরা অনেক সময়, যে একদম ওভারিটাকে কেটে ফেলে দেই, হ্যাঁ। এছাড়া কিন্তু ওয়েট সেকশন করি ওভারিতে, যে ওভারিটা আসলে যে অংশটা মধ্যে ডেভেলপ করছে সেই অংশটা কিন্তু অনেক সময় আমরা কেটে ফেলে দেই। এছাড়া ল্যাপারোস্কোপিক এখন লেটেস্ট যেটা করে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, হ্যাঁ, যে ল্যাপারোস্কোপির মাধ্যমে যে ওভারির মধ্যে যে সিস্টটা থাকে সেই সিস্টটাকে ছিদ্র করে ফেলা হয়, সেই ছিদ্র করে ইলেকট্রোকর্টারির মাধ্যমে ছিদ্রটা থেকে পানিটাকে অ্যাসপিরেশন করে এটাকে আবার ক্লোজ করে দেওয়া হয়। এটা একদম লেটেস্ট সার্জারি, হ্যাঁ, এইভাবে এই অপারেশনটা এখন রিসেন্টলি করে আমাদের দেশে বা পৃথিবীতে, এটা এখন বেশি চলে। অপারেক্টমি খুব একটা করা হয় না, এটা রিয়ারলি করে। আচ্ছা, কমপ্লিকেশন যে জিনিস জটিলতাগুলো দেখা দেয়, তার মধ্যে অন্যতম জটিলতা হচ্ছে যে দেখা গেল যে অবিসিটি হয়, কারণ ডায়াবেটিক ডেভেলপ করে এই জায়গার মধ্যে এসে, সেজন্য অবিসিটি দেখা দিতে পারে। আমরা জানি যে হরমোনের জন্য আপনার ঠিকমতো ওভুলেশন হয় না, তখন দেখা গেল ইনফার্টিলিটি ডেভেলপ করে, ঠিক আছে, এবং ইনফার্টিলিটি অনেকদিন চলতে থাকলে কিন্তু একটা সময় ক্যান্সার ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ইরেগুলার মিন্স যদি কারো পিরিয়ড ঠিক মতো না হয়, তখন একটা সময় গিয়ে দেখা গেল যে তার হাইপারটেনশন ডেভেলপ করবে, ঠিক আছে। তারপর দেখা গেল যে হেয়ার সুটিজম যদি কারো থাকে, তখন দেখা গেল যে তার ডিপ্রেশন বেড়ে যাবে, কারণ অনেকে মেয়ের যদি দাড়ি গোঁফ উঠতেছে, তখন সেটা নিয়ে উদ্বিগ্ন হতে হতে একটা সময় ডিপ্রেশন ডেভেলপ করে ফেলবে। কারো যদি অ্যাকনি থাকে, অ্যাকনির কিন্তু একটা অন্যতম কজ কিন্তু স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ, রাতে শ্বাসকষ্ট হয় কিন্তু অ্যাপনি, যাদের ব্রন ট্রন থাকে এইসব রোগীদের, হ্যাঁ। আচ্ছা, এছাড়া উপরে একটা লক্ষণ মিস করে আসছি, যদি অ্যাবনর্মাল লিপিড, এখানে কিন্তু আমাদের যে চর্বি আছে সেই চর্বির পরিমাণটা বাড়বে, কারণ ওবেসিটির কারণে কিন্তু আসলে লিপিডের পরিমাণ বেড়ে যায়। এই লিপিডের পরিমাণ বাড়তে থাকলে কিন্তু একটা সময় কার্ডিয়াক ডিজিজ ডেভেলপ করবে। আচ্ছা, এই তো আসলে আমাদের আজকের টপিকটা ছিল। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন। স্যার পলিসিস্টিক তো অনেকগুলো কথা না? অনেকগুলোই। জাকির স্যার, আমি আপনার একটা ছবি দিছিলাম না, একটা মেয়ের যে হার্সুটিজম সম্ভবত, কপালের দিকে অনেকগুলা যে চুল উঠছে,
হ্যাঁ, মনে আছে আমার ছবিটার কথা। আচ্ছা, পলিসিস্টিক হইলে তো সিস্ট তো মাল্টিপল সিস্ট থাকার কথা না? বলছে এটা কি পিসিওডির মনে হয় কারণে? হ্যাঁ, এটা ওসি, হ্যাঁ এটা হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হতে পারে। এছাড়া কিন্তু আমি আরো অনেকগুলো কজ বললাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার সময়, যেমন হাইপারথাইরয়েডিজম, আছে হাইপোথাইরয়েডিজম, নাকি? কিন্তু প্রোলেকটিন ওর হরমোন। মেনিস্ট্রেশনও সমস্যা আছে, হ্যাঁ, তাহলে 2-3 মাস পর পর মাসিক হয় এরকম। আলট্রা করে দেখা যেতে পারে। হ্যাঁ, আলট্রা করে দেখা যেতে পারবে। তাকে আমি যেটা বলতেছিলাম যে পলিসিস্টিক হইলে তো মাল্টিপল সিস্ট হওয়ার কথা না? মাল্টিপল সিস্টের কথা তো বলা হচ্ছে এখানে, তো আমি সিঙ্গেল সেটাই সিস্টের তো। কথা বলি নাই। হ্যাঁ, না হ্যাঁ না না, সিঙ্গেল। আমি আমার কোশ্চেন তো হয়নি, কোশ্চেনটা হলো তাইলে এটা অফারেক্টমি না করে ওই যে ল্যাপারোস্কোপি তাহলে এতগুলা কি করা যায় সেটা জানার জন্য বলতেছি। আচ্ছা, ল্যাপারোস্কোপির মাধ্যমে আপনি অনেকগুলাই করতে পারবেন, 50টাকে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এসব চিকিৎসা দেখা যায় আসলে কেউ সফল না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। তবে হোমিওপ্যাথিটাও দিও। হ্যাঁ আমি এটা দিয়ে শুরু করছি, এই কথা দিয়ে কিন্তু আমি শুরু করছি আজকে। হ্যাঁ, সেটাই। আমার অনেক পেশেন্ট আছে তো, দেখি তো। ওই যে জহুরা আছে না জাকির, সে এখনো কনসিভ করে নাই। এরকম হয় অনেক হয়। ওভুলেশন সিস্টেমটা যতদিন চলতে থাকবে এই সিস্ট দিন কমানো যাবে না, কারণ ওই সিস্ট তো ওর থেকেই চলে থাকে সাধারণত। যেমন যেমন হচ্ছে জরায়ুর ক্ষেত্রে যেটা হয়, ওই যে ফাইব্রোসিস টিস্যু যখন গ্রো করে, তো এর সিস্টেমটা এরকম। সেই ক্ষেত্রে আছে যে সিস্টেমটার সিস্টের সাইজ ধরার উপর নির্ভর করে মূলত কতটুকু ইয়ে করা সম্ভব। আর সাইজ যেটা বল মেনোপজাল পিরিয়ডে চলে গেলে তো এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ ওটা তো হচ্ছে ওর নেচারই এরকম। জি স্যার। ওভারিতে তো ধরনের সিস্ট হতে পারে, মানে এই আর সিস্ট শোনা গুলো যেমন যায়নি, চকলেট সিস্ট। এই যে এই সিস্ট গুলা সম্পর্কে যদি একটু জানাতেন। আচ্ছা, ওভারিতে আসলে অনেক সিস্ট ডেভেলপ করতে পারে। ব্যাপারটা এমন যে ফাংশনাল সিস্ট, নন ফাংশনাল সিস্ট, হ্যাঁ, এই দুই রকমের ডেভেলপ করে। কোশ্চেনটা আবার করবো? আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন শুনতে পাচ্ছিলাম যে ফাংশনাল সিস্ট আর নন ফাংশনাল সিস্ট, এই দুটো সিস্ট ডেভেলপ করে। নন ফাংশনাল সিস্ট গুলো আসলে প্যাথোলজিক্যাল সিস্ট বলি আমরা, যে এন্ডোমেট্রিয়াল বা চকলেট সিস্ট, হ্যাঁ, এগুলো ডেভেলপ করতে পারে। আর ফাংশনাল সিস্ট প্রতি মাসে একটা ডেভেলপ করবে, যেহেতু ওভামটা আসলে সিস্ট ফলিকলের ভিতরে ডেভেলপ করে, সেজন্য আসলে প্রতি মাসে কিছু কিছু সিস্ট ডেভেলপ করতে পারে। সেটা আসলে নন ফাংশনাল, যেটা ফিজিওলজিক্যাল সিস্ট বলি, আরেকটা হচ্ছে ফাংশনাল সিস্ট। এই দুই রকমের সিস্ট আসলে ডেভেলপ করে। any question more? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। অবেসিটি হওয়াটা এটা কি কম্পালসারি নাকি? আমি তো স্যার এতটুকু দেখছি একদম থিং পাতলা, তার ওভারডেন্সিটি আছে, কিন্তু সেই অবেসিটি হয়নি। না, অবেসিটি যে সবসময় হবে এরকম কিছু না, অবেসিটি একটা লক্ষণ মাত্র। হ্যাঁ, এটা আসতেই পারে, নাও আসতে পারে। আসসালামু আলাইকুম। থাইরক্স খাওয়ার পরে ওদের লেভেলটা ঠিক থাকে, সিমটম কিন্তু ঠিকই থাকে। এই পেশেন্ট গুলার তাদের নানানবিধ কমপ্লেইন গুলা কিন্তু থাকে। আর আমরা যখন হোমিওপ্যাথি দেই তখন দেখা যায় যে অনেক পেশেন্টেরই মানে আমার কিছু পেশেন্টের, অনেক বলবো না, কিছু পেশেন্টের লক্ষণ কমে আসে, কিন্তু আপনার T4টা ইয়া থাকে এবং TSH টা বাড়া থাকে। এখানে কি করার আছে বলেন? রোগী রিপোর্ট দেখা অরিড হয়ে যায় যে আমার তো এটা কমতেছে না। আর যারা থাইরয়েড খেয়ে আসে তাদের কম থাকে, কিন্তু তাদেরকে কোনোভাবে কোনো কোনো কিছুই করা যায় না, তাদের কিন্তু নানানবিধ সিমটম থাকে। এখানে যদি কিছু বলতে।
প্রশ্নটাই বুঝি নাই, আবার প্রশ্নটা বলেন। বুঝেন নাই? থাইরক্স যখন খাচ্ছে পেশেন্ট, জি। তখন দেখা যাচ্ছে যেমন তার জয়েন্ট পেইন, তার ভার্টাইগো, হ্যাঁ, হুম, তারপরে তার যে কনস্টিপেশন, এগুলা কিন্তু তার ঠিকই থেকে যাচ্ছে, বাট তার কিন্তু T4 এর লেভেলটা এবং TSH এর লেভেলটা দেখি যে নর্মাল থাকে করে হুম, আসলে। আর যাদেরকে থাইরয়েড বন্ধ করে আমরা হোমিওপ্যাথি খাওয়াইতেছি আমি, তাদের সিমটম কিন্তু ঠিক থাকে আচ্ছা, থাকে না, সে ভালো থাকে, পেশেন্ট কিন্তু ভালো থাকে। তো হুম, এগুলো নতুন পেশেন্টদের কথা বলি, তাদেরকে যখন বন্ধ করি, আস্তে স্লোলি বন্ধ করে দিই, কিন্তু হুম। দেখা যায় যে তাদের TSH ও বাড়া থাকে, T4 ও বাড়া থাকে। এখানে তখন পেশেন্ট অরিড হয়ে যায়, আবার থাইরক্স খেতে চায়। এই অবস্থায় আমাদের কি করার আছে বলেন, এবার বুঝছেন? হুম, আপনি একটা এসেনশিয়াল জিনিসই বন্ধ করে ফেলছেন ট্রিটমেন্ট করতে গিয়ে, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তাহলে যারা থাইরয়েড খাওয়ার পরে কমপ্লিকেশন গুলো থাকতেছে, তাহলে তাদের এসেনশিয়ালটা দিয়া কি লাভ হইতেছে সেটা বলেন তো আমাকে। হুম, আপনি কি এটা জানেন যে মানে গ্লোবাল যে রুলস, সেই রুলস অনুযায়ী আপনি কয়েকটা জিনিস কিন্তু ট্রিটমেন্ট করাকালীন সময় বন্ধ করতে পারবেন না। সেটা হচ্ছে আপনি হোমিওপ্যাথি হন, ইউনানি হন, অ্যালোপ্যাথি হন, পৃথিবীর যে প্র্যাকটিসই করেন না কেন, কয়েকটা জিনিস বন্ধ করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে ডায়রিয়া রোগীকে স্যালাইন বন্ধ করতে পারবেন না। ২ নাম্বার হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্টকে ইনসুলিন বন্ধ করতে পারবেন না। ৩ নাম্বার হচ্ছে থাইরয়েডের পেশেন্টকে কখনোই থাইরয়েড বন্ধ করতে পারবেন না। এই সৎ সাহসটা দেখানো যাবে না, একদমই যাবে না। হ্যাঁ, একদম ঠিক না। আপনি আচ্ছা, আহ, আচ্ছা, আপনি মে- যেটা বললেন তাহলে আমি বলি, এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগীকে তো ওরাও তো ইনসুলিন দিতেছে, আবার ওরা আবার এটা বন্ধ করতেছে। না, আগে শেষ করি। আচ্ছা, আপনি তো বলেন ডিপেন্ড রুগীকে দিতেই হবে, যখন সে ডিপেন্ডের বাইরে চলে যাবে স্বাভাবিক সময়ের জন্য আবার অফ করতে পারবেন। তবে সেই কেসটা হাতে কোনো অল্প কয়েকটা, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে ক্লিনিক্যাল কন্ডিশনের উপর। যখন মনে হবে যে ইনসুলিন না আর ডিপেন্ড করতেছে না ইনসুলিনটা, তখন আপনি অফ করতে পারেন। আর যখন সে ডিপেন্ড, আপনি কিন্তু কখনোই তাকে এটা অফ করার সাহসটা দেখানোই যাবে না। হ্যাঁ, এটা মেডিকেল ভায়োলেন্সের মধ্যে পড়বে, কারণ এই সাহসটা দেখানো যাবে না। পেশেন্টের হার্মফুল কিছু হতে পারে, সাময়িক কিছু লক্ষণ সাবসাইড হবে, বাকিটা সময় জন্য সে হার্মফুল অ্যাক্টিভিটিসে পৌঁছে যাবে। হ্যাঁ, আপনি যে বললেন যে থাইরয়েড চলাকালীন সময় পেইন আছে, আবার থাইরয়েডটা বন্ধ করে দিয়েছে, তখন পেইন চলে গেছে আপনি আপনার ট্রিটমেন্ট দেওয়ার সময়। হ্যাঁ, আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা তো সাইকোলজিক্যালি অনেক কিছু ডেভেলপ করে এই জায়গার মধ্যে। থাইরয়েড তো দেওয়া চলাকালীন অবস্থায় পেশেন্টের 90% সিমটম সাবসাইড হয়ে, যেটা অনেকটা ইনসুলিনের মতো। হ্যাঁ, কারণ এটা এসেনশিয়াল হরমোন। আপনি কোনো রোগীকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, তাকে কি ভাত রুটি মাছ খাওয়ানো বন্ধ করে দিবেন? ওষুধ ওষুধ খাইতেছে, ভাত খাওয়া লাগবে না। ওইটা যেমন জি না, ম্যান্ডেটরি, ওইটা যেমন বডির জন্য দরকারি একটা জিনিস, আপনার থাইরক্স অবশ্যই দরকারি একটা জিনিস। হ্যাঁ, আপনি প্যারালালি চালান, থাইরয়েডটা চলতে থাকুক, থাইরক্সটা চলতে থাকুক, আপনার ওষুধের ক্ষমতা যদি আপনার হাতে জানা থাকে, তাহলে আপনি থাইরয়েড যে যে থাইরয়েড প্রোডাকশন করতেছে, সেই গ্ল্যান্ডটাকে আপনি একটু জেনারেট করেন দেখি, তারপরে আপনি থাইরয়েডটাকে বন্ধ করে দেন যে দেখো আমার ওষুধ কাজ করছে তোমার গ্ল্যান্ডটাকে জেনারেট করতে, এখন তোমার ওষুধ তুমি বন্ধ করো। তার আগে আপনি ওষুধটা বন্ধ করে দিবেন, তখন তার থাইরয়েড লেভেলটা যদি বেড়ে যায়, তখন কিন্তু তার কিন্তু আসলে দেখা গেল যে একটা সময় আম, আপনার থাইরোটক্সিকোসিস অথবা দেখা গেল যে হাইপোথাইরয়েডিজমের খুব সিভিয়ার মাত্রায় চলে যাবে, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করুন এই কেসটা? যদি ওই পেশেন্ট আপনার উপরে ভরসা করে থাকে, টেস্ট না করে, 6 মাস পরে যদি আপনি টেস্ট করে আপনার কাছে আসলো, তখন দেখবেন যে তার একদম থাইরয়েড লেভেল খুব বিলোতে চলে গেছে, তখন আপনি কি করবেন? আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আমার কোশ্চেনটা কিন্তু আপনার এটাই ছিল যে আপনারা যখন এই থাইরয়েড খাওয়াচ্ছেন দিনের পর দিন, বলে যে আপনি মরে যাইবেন, আপনার কৌটাটা অ্যালোপ্যাথি ডাক্তাররা নাকি বলে, অনেক রুগী বলে যে হ্যাঁ, আপনি আপনার আমরা কৌটাটা রাখে আর পরে আপনি কবরে যাইবেন। আমরা এটা বলি যে মরার পরের দিন পর্যন্ত খাবেন, আগের দিনে খেলে তো আপনি কালকে মরবেন এটা জানেন না, পরের দিন পর্যন্ত মানে আপনি যখন মরবেন সকালবেলা খায় মরবেন, হুম, এভাবেই বলি। এটাই হ্যাঁ, আসলে রুলস। হ্যাঁ, যে আপনি আচ্ছা ঠিক আছে, তা এই যে লেভেলটা আপনার করতেছে, মানে কি করতেছে? টিএসএসটা আপনার কমায় রাখতেছে, কিন্তু রুগী তো, পেশেন্ট তো ভালো নাই। পেশেন্ট পেশেন্ট, ভালো কি আছে, থাইরয়েড খায়া পেশেন্টের ভালো তো নাই আচ্ছা পেশেন্ট ভালো সে আছে কি অবস্থায়। খারাপ আছে ব্যাপারটা আরেকটা জিনিস। হ্যাঁ, আপনি বলতেছিলেন সে পেইনের কথা, পেইন জেনারেট করা, পেইন তো একটা রিমেডিক পেশেন্ট। নট অনলি পেইন, যেমন থাইরয়েডের যে যে সিমটম গুলা, যেমন পেশেন্টের ভার্টাইগোটাও থাকতেছে, তার কিন্তু কনস্টিপেশনটা একেবারেই, সে দেখেন কনস্টিপেশন কিছুই করা ভাবি যাচ্ছে না। ভাবি আমি একটু বলি, থাইরয়েডের মেইন কমপ্লিকেশন কিন্তু ভার্টিগো, কনস্টিপেশন, পেইন না। হ্যাঁ, এ কিন্তু সবচেয়ে মেজর জায়গায় এফেক্ট করে। হ্যাঁ,
সে কিন্তু আপনার কার্ডিয়াক রিদমকে চেঞ্জ করে ফেলবে। সে আপনার সিমটমের কথা বলি, সিম সিমটম আমরা ও সিমটম আমরা যেটা দিচ্ছি। আমরা 2-4টা সিমটম নিয়ে আসলে সিমটম গেল কি গেল না এটাকে গুরুত্ব দিব না। যে জায়গায় পেশেন্ট বাঁচতেছে না সেই জায়গায় আপনি কনস্টিপেশন দিয়ে কি করেন? যদি পেশেন্টের কার্ডিয়াক এরিথমিয়া হয়ে যায়, পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে ফেলে, আপনি ওইটা ম্যানেজমেন্ট করবেন নাকি আপনি কনস্টিপেশনে ম্যানেজমেন্ট করবেন? কনস্টিপেশন জাকির জাকির আরেকটু বলি তাহলে আমরা যেটা বলতেছি যে আমরা কিন্তু শেখার জন্যই বলতেছি, চেঞ্জ যেটা আপনি ইন্টারনাল অর্গানের এটা একটা আপনি বলতেছেন, হ্যাঁ সেটাই কিন্তু আমি জানার জন্য বলতেছি। কিন্তু সরি মানে আমার কাছে মানে খুবই দুঃখজনক লাগে যে কোন থাইরয়েডের পেশেন্টটা কার্ডিয়াকের প্রবলেম হয় নাই থাইরয়েড খাওয়ার পরেও, আপনি বলেন তো দেখি। আচ্ছা বহুত পেশেন্ট আছে যাদের থাইরয়েডের মানে জানতো না থাইরয়েডের সমস্যা, থাইরয়েড খাইছে তার 2 বছর পরে দেখা গেছে তার কার্ডিয়াক প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের মানুষ আমরা কতটা স্বাস্থ্য সচেতন আগে সেটা বলেন। আপনি উইলিংলি আপনি কি আপনি আমি বা এখানে যারা আছি কে আমরা থাইরয়েড হরমোনটা চেক করছি বলেন তো যে আমার থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা? আমাদের ইদানিং আমরা তো এরা পানির মতো দেয়, কি বলেন ইদানিং এখন পানির আপনার কাছে পানির মতো ডাক্তারে ওষুধ দেয়, দেয়নি আর এরকম। আবার ডাক্তাররা তো অবশ্যই দিবে, ডাক্তাররা দিবে না কেন? কারণ তার তো ডায়াগনোসিস থাকবে, হ্যাঁ। কিন্তু আপনি আমি বা কে আমরা চেক করছি বলেন থাইরয়েড? এটা কিন্তু আসলে প্রোমরবিডিটি একটা রেট আছে, হ্যাঁ। প্রোমরবিডিটি রেটটা দেখেন আপনি যে পেশেন্ট কি হারে থাইরয়েড আক্রমণ হচ্ছে এবং সে কত স্টেজ পরে এসে কিন্তু সে বুঝতে পারে তার সে থাইরয়েডের রোগী। সে কিন্তু প্রথমে গুরুত্বই দিবে না, হ্যাঁ। একটা পেশেন্ট যখন আপনি থাইরয়েডের হরমোন বলেন আর আপনার আমরা যাকে বলি মেটাবলিক আপনার এন্ডোক্রাইনিক ডিজিজ, হ্যাঁ, এন্ডোক্রাইনিক ডিজিজের রোগীরা কিন্তু প্রথম অবস্থায় এটাকে পাত্তাই দিবে না। একটা পেশেন্ট ডায়াবেটিকের রোগী সে কিন্তু প্রথমে ওজন মানে দুর্বল লাগতেছে যে ভিটামিন কিনা খায়, হ্যাঁ, এরকম রোগী আমি অনেক পাই যে আসলে তার দুর্বল লাগতেছে। দুর্বল লাগার মেন কারণ কিন্তু আপনার ইনসুলিন লেভেলটা কমে যাচ্ছে, হ্যাঁ। আপনার হাইপার গ্লাইসেমিয়ার জন্য দুর্বল লাগতেছে, সে কি করে একটা মানে সিনটা কি না খায়, এরকম রোগী আমি অনেক পাইছি। সে কি করে একটা হ্যাঁ সেটা গ্লুকোজ তো আছেই, সেটা তো একটা ঘরোয়া টোটকা সেটা, হ্যাঁ। তো দেখেন সে স্যালাইন খাচ্ছে রেগুলার, গুলায় সে গ্লুকোজ খাইতে থাকে। তো একদিকে তার ইনসুলিন লেভেলটা এমনি কম, গ্লুকোজ লেভেল বেশি, তার উপরে সে কি করতেছে, সে আবার আরো বেশি পরিমাণের গ্লুকোজটাকে বাড়াচ্ছে। তখন কি ওই সময় কি আপনার সার্টেন অর্গান গুলোকে ড্যামেজ করা শুরু হয় না? ড্যামেজ শুরু হয়। তারপরে কি করে উপায় উত্তর না পায় একটা সময় সে বাধ্য হয়ে ডাক্তারের কাছে আসে, এবং যখন টেস্ট করা হয় তখন কিন্তু দেখা গেল যে তার এই প্রবলেম আছে। তখন ওই জায়গা থেকে কিন্তু তার ম্যানেজমেন্টটা শুরু হয়। তার ম্যানেজমেন্টটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আরো অনেক আগে। সে নিজে ডাক্তারি করছে, সে নিজে তার ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করার পরে কিন্তু তার আরো কিছু পরিমাণে ডিস্ট্রয় হয়ে গেছে বডিতে। তারপর যখন আপনার কাছে আসবে, এবং মেটাবলিক ডিজিজ কিন্তু প্রতিদিনই তার চরিত্র বদলাতে থাকে। আজকে আপনি দেখবেন যে ডায়াবেটিক রোগী যদি আপনি ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগীর আজকে 22 কালকে 28 এভাবে দেওয়া লাগতেছে, তাই না? শুরু করতেছেন 8 দিয়ে, কিন্তু ডে বাই ডে বাড়ানো লাগতেছে। কারণ কি আমাদের হরমোন গুলো কিন্তু কিছুটা সময়, অনেকটা সময় আমাদের বডিতে স্টোর থাকে। একটা সময় স্টোর থেকে যখন কমতে থাকে তখন কিন্তু পরিমাণটা বাড়াইতে হয়, হরমোনের পরিমাণটা। তো যখনই আপনি দেখবেন ডায়াবেটিস রোগীরা শুরু করছেন 8 দিয়ে 10 বা 12 দিয়ে ইনসুলিন লেভেল, যত সময় গড়াচ্ছে তত তার পরিমাণটা বাড়ানো হচ্ছে। কারণ কি বডিতে যে ইনসুলিনটা, রিজার্ভ ইনসুলিনটা ছিল বা রিজার্ভ যে হরমোনটা ছিল সেটা ডে বাই ডে আরো কমতে থাকে, একদম বিলোতে নামতে থাকে। তখন বাইরে থেকে কোয়ান্টিটিটা বাড়াই দেয়। এবং আপনি কিন্তু ডায়াবেটিকের রোগী কিন্তু যেই হারে আপনার মেনুটা দেওয়া হয় সেই মেনুটা আমি মনে হয় না পৃথিবীর কোনো ভালো মানুষ এটাকে ওইভাবে ফলো করে। তো তখন দেখা যায় যে আসলে হরমোন লেভেলটা আর ওইভাবে কাজ করতে পারে না, বাইরে থেকে হরমোনটা বাড়াইতে হয়। এমন অনেক রোগী আছে যে কিনা থাইরক্স খাচ্ছে 25, অথচ তার পরের মাসে দরকার ছিল 50, সে সারা জীবন 6 মাস যাবত 25 খাচ্ছে। তার কি অর্গান ড্যামেজ হবে না? অবশ্যই হবে, কারণ তার কোয়ান্টিটি যতটুকু ছিল সে তো কোয়ান্টিটি ফিল আপ করতেছে না। রিকোয়ারমেন্ট কিন্তু প্রতি মাসেই আমাদের কিন্তু ইনভেস্টিগেট করে এটাকে করা লাগবে, যে আপনার মনিটরিং করার দরকার ছিল। সেটাকে মনিটরিং করে কয় মাস পর পর। ডাক্তার যদি লেখা আগামী মাসে আসবেন, সে চিন্তা করে যে ডাক্তার ভিজিটের জন্য বা ডাক্তার ওষুধ কমিশন খাওয়ার লেগে আগামী মাস আইতে হবে, 6 মাস পরে যাবো। ওষুধ খাইতে থাকে আমি তো ভালোই আছি, তো ভালোই আছি চিন্তা করে কিন্তু আর যায় না। তখন 6 মাস পর যখন আসছে তখন দেখা গেছে যে তার টিএসএস লেভেলটা আরো বাইরে গেছে। তার মানে কি তার থাইরয়েডের লেভেলটা আরো লাগবে, যে তারপরে অর্গানটা ড্যামেজ হতে থাকে বা বিভিন্ন প্রবলেম হইতে থাকে। বিভিন্ন প্রবলেমটা কিন্তু আপনি রুটিনাল ওয়েতে চললে আমার মনে হয় না এত ভালো প্রবলেম হবে। হ্যাঁ, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আমাদের উচিত যে এই জিনিসগুলো যেন বেশি দিন না চলে। তো
প্রথম অবস্থা আমি অফ করে দেবো, এটা আসলে আপনার থাইরয়েডের রুগীরা ডায়াবেটিসের রুগী থেকেও ওরা ডায়াবেটিসের রুগীদের থেকেও বেশি মানে তবে সিনসিয়ার। এরা ওষুধ থাইরয়েড খাবেই, অন্য কিছু খাক আর না তো খাক। এটা তো খায়, আমি খাওয়া নিয়ে তো কোনো কমপ্লেন করি না, আমি বলছি যে মনিটরিং করার কথা, যে যে জায়গায় পরের মাসে চেক করার কথা বলা হচ্ছে সেই জায়গায় সে চেক করতেছে 6 মাস 1 বছর। আমি এমন অনেক রুগী পাই 2 বছরের মধ্যে জানেই না তার লেভেল কত আছে। কি করবেন আপনি? অ্যালার্ট তো আ- জি। জাকির স্যার যেগুলো বলতেছেন এগুলো তো একেবারে এশিয়ান বা একাডেমিক ল্যাঙ্গুয়েজ স্যার, কিন্তু স্যার শরীরের কিন্তু একটা পার্সোনাল একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টার কিন্তু সবসময় A+B² ফর্মুলা মেনে চলবে না, কখনো কখনো ব্যত্যয় হয় কিন্তু স্যার। এই এই যে অবস্থাটা, এই অবস্থাটা যদি আমরা ইনক্রিজ করি, এটাই কি হোমিওপ্যাথির কাজ স্যার। তাছাড়া স্টিমুলেন্ট হিসাবে তাকে যদি ইনসুলিন যদি দিতেই হয়, তাহলে তো হোমিওপ্যাথির কাজ কতটুকু হলো এই ব্যাপারে স্যার কি বলবেন জাকির স্যার? আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু ভাবিকে এই অ্যান্সারটা প্রথম দিয়ে শুরু করছিলাম যে হ্যাঁ, আপনি আমার কাজ থাকবে যে যে জায়গা থেকে প্রোডাকশনটা হচ্ছে সেটাকে আপনি একটু রিজেনারেট করেন, তাই বলে প্রথম অফ করে না। হ্যাঁ, আপনি যখন একটা রোগী থাইরক্সে পেলেন, সে প্রতিদিন 50 মিলিগ্রাম থাইরক্স খাচ্ছে, তো আপনি যখন ট্রিটমেন্ট শুরু করবেন তার হরমোনটা আপনি ইমার্জেন্সি অফ করার কোনো রাইট বা কোনো রকমের সাহস দেখানো উচিতই হবে না। হ্যাঁ, কারণ আপনি যদি বন্ধ করে দেন তার পরের দিন হাইপারটেনশন জেনারেট করবে, আপনি পেশেন্ট স্ট্রোক করতে পারে, আপনি বিপদে পড়ে যাবেন। সেজন্য ওই ওষুধটাকে প্যারালালি চালানোর পরে আপনি চেষ্টা করেন যে পরের মাসে মনিটরিং করতে। পরের মাসে যদি দেখলেন যে আপনার তার আগে তার টিএসএস লেভেল ছিল 7, এখন তার টিএসএস লেভেল চলে আসছে 3.5-এর মধ্যে, তখন আপনি কি করবেন যে ভাই তুমি থাইরয়েডটা অর্ধেক করে ফেলো। এই যে অর্ধেক করলেন, এটা তো আপনার একটা বড় ক্রেডিট। হ্যাঁ, অর্ধেক করতে পারলেন, তারপরে আপনি আবার আপনার মতো সিমটোমেটিক্যাল ওষুধ চালাতে থাকেন। তারপর যদি আপনি আরো ভালো রিজেনারেট করতে পারেন, তখন দেখা গেল যে আপনি যদি দেখবেন থাইরয়েড হরমোনটা বিলোতে চলে আসছে, একদম বর্ডার লাইন, টিএসএস লেভেল ভালো জায়গায় চলে আসছে, আপনি কিছুদিন অফ করে দেখেন, আবার মনিটরিং করেন মাসখানেক, এভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। বাট আপনি জাকির স্যার, আমি তো এই কোশ্চেনটাই করলাম, আমি তো শুরুতেই বন্ধ করে দেই নাই। কিন্তু শুরুতে বন্ধ না করে তো আস্তে স্লোলি বন্ধ করার পরেও যখন তার সিমটম গুলা হইতেছে, তখনই তো আস্তে আস্তে বন্ধ করার পরে কিন্তু দেখা যায় যে ওই যেটা থাইরয়েড যেভাবে আপনার লেভেলটা কমায় রাখতেছে, ওদের যে প্যাথোলজি, আমাদের প্যাথোলজি তো লেভেল কমে না কিন্তু পেশেন্ট সুস্থ। আমি এই কোশ্চেনটা না, করছিলাম। পেশেন্ট সুস্থ, তাহলে আমাদের নিশ্চয়ই কোনো লেট ছিল, যেটা আমি কেউ বুঝতে পারি নাই যে আসলে থাইরয়েড এই হরমোনটা। সুস্থতা সুস্থ না। না, এটা কখনোই সুস্থতা হবে না। আচ্ছা, তাহলে আমি বলি, যারা সোরিয়াসিসের রোগী তারা তো সবসময় একটা ইয়াতে ভুগে, মানে ডিসকমফোর্ট ফিলিংও থাকে, তাদের একটা শ্যাডনেসও থাকে। সেই কারণে অনেকেই বলে যে যে মলম দেন বা ভালো হয়ে যান। কিন্তু মলম এবং ভালো হয়ে যাওয়ার পরে তো দেখি যে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয় বা আদার্স অনেক কিছু হয়। না না, যে যখন আপনি পেশেন্ট হোমিওপ্যাথি নিচ্ছে তখন পেশেন্টের তো ইন্টারনাল অর্গান গুলা ভালো থাকতেছে, কিন্তু এক্সটার্নালি তো এটা খুবই শো করতেছে। তখন এই অবস্থায় আপনি হোমিওপ্যাথিটাকে আর অ্যালোপ্যাথিটাকে কি বলবেন, যেহেতু আপনার অর্গানের নলেজটা আছে? আচ্ছা, অর্গানের তেমন ভালো নলেজ আমার নাই, ধন্যবাদ। হুম। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যখন সোরিয়াসিসের সাথে কিন্তু থাইরয়েড কম্পেয়ার করা যাবে না। প্রথমেই ব্যাপারটা হচ্ছে এরকম, একটা অটো ইমিউন ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে আপনার প্রোডাকশন ডেফিসিয়েন্সি, এন্ডোক্রাইনিক ডিজিজ। এন্ডোক্রাইনিক ডিজিজ, এখানে দেখেন দুইটাই কিন্তু ক্রনিক ডিজিজ। না না, ক্রনিক হোক, আমরা হোমিওপ্যাথির ফর্মুলায় ক্রনিক বলতে পারি। হ্যাঁ, দুইটা ক্রনিক ডিজিজ হতে পারে। সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু আমি আরেকটু বলি, দুইটাই কিন্তু অ্যালোপ্যাথিতে বলে ইনকিউরেবল ডিজিজ, নট কিউরেবল ডিজিজ। আপনি যদি থাইরয়েডকে আপনি তো ডিজিজ বলবেন না, এটা তো ডেফিসিয়েন্সি। এটা ডেফিসিয়েন্সি, আপনার বডিতে যে যে জিনিসটা প্রোডাকশন হওয়ার কথা ছিল সে প্রোডাকশন হচ্ছে না, এটা ডেফিসিয়েন্সি হচ্ছে আপনার বডিতে। সোরিয়াসিস হ্যাঁ, যে তোকে ইদানিং বলতেছে ডি ডিফিসিয়েন্সি না, এর জন্য নাকি হচ্ছে ঠিক আছে। বিভিন্ন ডিফিসিয়েন্সি। এটা তো আমি বললাম, কোনটা সোরিয়াসিস, হ্যাঁ, কোথায় অনেক পাইছেন, মানে কোথায় পাইছেন? এই যে ওয়ার্ল্ড সোরিয়েটিক দিবসে তো বহুত ফিচার আসে, বহুত লেখালেখি হয়। না না, এই ডেফিসিয়েন্সি শব্দটা মনে উল্লেখ করে নাই। হ্যাঁ, ওইখানে মেইনলি আছে অটো ইমিউনো, অটো অটোইমিউন তো বলতেই আছে, অটো কিন্তু ইমিউনো, এবং হরমোন সামটাইমস কিছু কিছু জায়গার মধ্যে আমরা বলি যে স্কিনের যে আপনার রিসেপ্টর গুলো থাকে, সেই রিসেপ্টর গুলো অ্যাবনর্মাল আচরণ করতেছে, এবং এর পেছনে কিছু ভাইরাসকেও দায়ী করছে, কিছু ভাইরাসও আছে। আর ডেফিসিয়েন্সির মধ্যে আসলে কোনো ডেফিসিয়েন্সি কে
দায়ী করা হয় না। হ্যাঁ, তবে D3 কে অনেক সময় বলে যে D3 ডেফিসিয়েন্সি কিন্তু স্কিনের ডিটা কিন্তু খুব উপকারী একটা জিনিস, যেটা হাড় এবং স্কিনকে খুব স্মুথ রাখে। ওই জিনিসটা আসলে ডি এর জন্য একটা কিছু বলে, বাট ওটা কিন্তু মেজর কোনো কজ না। এখন যে সোরিয়াসিসটা ভিতরে গেলে যে আসলে আর্থ্রাইটিস অর্গান ড্যামেজ হচ্ছে, ব্যাপারটা এরকম কিছু না। হ্যাঁ, সোরিয়াসিসের কমপ্লিকেশন নেফ্রাইটিস, সোরিয়াসিসের কমপ্লিকেশন আর্থ্রাইটিস, সোরিয়াসিসের কমপ্লিকেশন কার্ডাইটিস, হ্যাঁ, এবং এনসেফালাইটিস কিন্তু ডেভেলপ করতে পারে সে, সোরিয়াসিস যদি আপনার বডিতে দীর্ঘমেয়াদী থাকে। এটা যে সাপ্রেসড হলে যে এগুলা হচ্ছে ব্যাপারটা তা না। আপনার অটো ইমিউনো ডিসঅর্ডারের মধ্যে সোরিয়াসিসের ডিসঅর্ডার এরকম যে সারফেস এপিথেলিয়ালের মধ্যে সে ইনফ্লাম ডেভেলপ করে। সারফেস এপিথেলিয়াম গুলো আমাদের বডির সব আছে, স্কিনের যেমন আছে, আপনার কিডনির সারফেস লেভেল আছে, আপনার হার্টের সারফেস লেভেল আছে, ব্রেনের সারফেস লেভেল আছে। তো সারফেস লেভেলে ইনফ্লাম ডেভেলপ করে। এসএলই নামক নাম শুনছেন ডিজিজের নাম, সিস্টেমিক লুপাস ইরিথ্রেমা। এর কাজ হচ্ছে ইনফ্লাম করা। সেই ইনফ্লামটা যে কোনো জায়গায় হতে পারে। সেই ইনফ্লামটা হতে পারে যে পেরিওস্টিয়ামের উপর, সেই ইনফ্লাম হতে পারে কিডনির উপর, সেই ইনফ্লামটা হতে পারে আপনার হার্টের উপর। তো এটাকে সাপ্রেসড করে যেটা হবে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে যখনই দীর্ঘমেয়াদী এই ইনফ্লাম গুলো বাইরে চলতে থাকে, একটা সময় সে রুট পরিবর্তন করে সে ভিতরে ইনফ্লাম করার চেষ্টা করে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অর্গাননের যদি কিছু বিশ্লেষণ করি, একটা এরকম আপনি যা পাবেন যে ক্রনিক ডিজিজ গুলো কিন্তু যখন কোনো লোকাল এরিয়াকে দখল করে, তখন ভাইটাল ফোর্স কিন্তু ওই এরিয়াটাকে ছেড়ে দেয়, বাবা তুই তোর মতো জায়গাটাকে নিয়ে বসবাস কর। কারণ ভাইটাল ফোর্স সবসময় সেন্ট্রাল অর্গানকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই সে ওই ওই এলাকাটা ছেড়ে দেয়, তখন কিন্তু সেই ডিজিজটা কিন্তু ওই এলাকায় ব্যাপী বিস্তার করতে থাকে। আস্তে আস্তে বিস্তার করতে করতে কিন্তু সামনের দিকে আগায়। সেম ওরকমই অবস্থা, যখন আপনি একটা ডিজিজ কিন্তু অনেকটা সময় বডিতে থাকবে, তখন কিন্তু সে তার বিস্তার করবেই। সেটা আপনি সাপ্রেসড করেন অথবা সেটাকে আপনি রেখে দেন। বুঝতে পারছেন? ভাবি আছেন? ভাবি আসি, ভাবি ভাইজান তো এটা মানে না, কোন ভাইজান মানতেছে না? সে ভাইজানকে একটু দেন, আমি একটু কথা বলি। ভাইজান তো মানে না। দেখেন ডর দেখাই দিলা। না জাকির, ওই যে তুমি যে বললা যে ওই সারফেস লেভেলে থেকে ডিপে যাবে ওইটা সার্টেন টাইমের পরে, হুম, কিন্তু আমরা তো অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো যখন সাপ্রেস করে তখন ইন্টারনাল অর্গান গুলো কিন্তু ইয়ে হচ্ছে, ইন্টারনাল অর্গান গুলো কিন্তু তখন ড্যামেজ হয়ে যাচ্ছে হুম। ওষুধগুলির জন্য। তো সাপ্রেস করার পরেই কিন্তু এগুলি হচ্ছে, আমরা যেটা জানি, যেমন স্কিন ডিজিজ সাপ্রেস করলে আমরা জানি তার ইয়ে হচ্ছে, অ্যাজমা দেখা দেয় বা কিডনিতে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে বা হার্টে প্রবলেম করে। তো এইটা তো সাপ্রেসের ফলেই হচ্ছে। যদি আমরা সাপ্রেস না করতো তাহলে কিন্তু সেটা হতো না, এটা অভিজ্ঞতা বলে আর কি। এই আচ্ছা, আমি কিন্তু ব্যাপারটার সাথে কোনোভাবেই দ্বিমত পোষণ করি নাই। আপনি হয়তোবা জিনিসটা ক্লিয়ার, মানে হয়তোবা শুনেন নাই। আমি কিন্তু বলছি যে সাপ্রেসড হোক অথবা না হোক, সে কিন্তু ইন্টারনাল অর্গানকে টুমোর অ্যাটাক করবেই, সেটা দীর্ঘমেয়াদী ইনফ্লাম থাক অথবা সাপ্রেসড হোক। মানে দীর্ঘমেয়াদী ইনফ্লাম থাকলে সেটা ইন্টারনাল অর্গানকে ইয়া করবেই, এফেক্ট করবে। হ্যাঁ, কারণ এটা যদি আপনি আপনি যদি হোমিওপ্যাথি ট্রাস্ট করেন, সেক্ষেত্রেও তো ব্যাপারটা তাই করতেছে। কারণ যখনই কোনো ডিজিজ অনেকটা সময় থাকে বডির কোনো লোকাল এরিয়াতে, তখন সে কি করবে, লোকাল থেকে সেন্ট্রালি আসবে। এটা তো স্বাভাবিক, ডিজিজের গতি তো এক্সটার্নাল টু ইন্টারনাল, তাই না? এক্সটার্নাল টু ইন্টারনাল, হ্যাঁ। তাহলে গতি যদি এক্সটার্নাল ইন্টারনাল হয়, তাহলে সেটা যদি সে দীর্ঘমেয়াদী ওই জায়গায় পড়ে থাকে, একটা সময় সে কি অন্য কিছু ডেভেলপ করবে না? হ্যাঁ, সেটা যদি আমরা যদি এর জন্য প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে আমি তো প্রপার ট্রিটমেন্ট তো পরে আসতেছে। আমার ভাবি কোশ্চেনটা ছিল যে এরকম হচ্ছে, হ্যাঁ? তো প্রপার ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে তো আপনি ভালো কিন্তু করতে মহাচিন পারবেন। আমাদের যে সেদিন পড়ানোর মধ্যে সেদিন বললো, উল্লেখ করে বলছে যে এই যে ইনসেনিটি বা আদার যে ইয়াগুলা হয়, যে ইভেন পাগলামি টাগলামি সবকিছুই যে আপনার অপচিকিৎসার ফলে, এবং সেটাকে উল্লেখ করে বলছে অ্যালোপ্যাথি ড্রাগ নেওয়ার পরই বলছে। এখানে আমরা গ্রুপে তো না সবাই না ছিলাম, না না লেভেল আমরা অফ হেড পড়ানোর পরে না, ওই সময়গুলাতে বলতেছিল। কিন্তু এই যে আপনার কথায় তো এখন আরেকটা ইয়া মানে স্কেয়ার্ড হয়ে গেলাম, যে সেটা হলো দীর্ঘমেয়াদী থাকলে এটাই তাই না। কিন্তু হোমিওপ্যাথি কিন্তু এই থিওরিটা বলতেছে না জাকির। হোমিওপ্যাথি বলতেছে যে আপনি আপনার কোনো মানে প্রপার যে
যে রোগটা জেনেটিক্যালি এবং যে লেভেল অফ হেলথ যদি আপনার এই অবস্থায় থাকে, আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন তাহলে আপনার এটার মধ্যে হয়তো কিউরটা দেরি হচ্ছে আপনার ভাইটাল ফোর্স অনুযায়ী, কিন্তু আপনাকে ইন্টারনাল অর্গান অ্যাটাক করবে না, এটা কিন্তু বলতেছে, যদি আমি ভুল না বলি। এখানে তো আমরা অনেকেই আছি, এখনো মনে হয় আচ্ছা প্রায় 40 জন আছি। কিন্তু আপনি বলতেছেন দীর্ঘদিন থাকার পরে এটা আচ্ছা অবশ্যই এটা করে ফেলবে। আচ্ছা, সেটা আমি কিন্তু বলছি দীর্ঘদিন থাকার পর, আমি কিন্তু একবারও বলিনি আনট্রিটেড বা আন্ডার ট্রিটেড, তাই না? শব্দটা আমি উল্লেখ করছি আন্ডার না ট্রিটেড। না, তা বলেন নাই। তাহলে আন্ডার ট্রিটেড যদি থাকে তাহলে আপনি কেন আপনি কমপ্লিকেশন চিন্তা করতেছেন? আন্ডার ট্রিটেড মানে আপনি আপনি একজন ডক্টর, আপনার কাছে যখন পেশেন্ট আসবে তার হেলথ রিজার্ভার আপনি আপনি আপনার ট্রিটমেন্ট নেওয়ার পর যদি সে আপনি অর্গান ড্যামেজ হয় তাহলে দায়ভার তো আপনার উপরেই আসবে, আপনার দোষ। আমি কিন্তু বলছি যে উত্তরটা দিচ্ছি এভাবে যে যদি কোনো পেশেন্টের মধ্যে যদি ব্যাপারটা আনট্রিটেড থাকে অথবা সাপ্রেস করতেছেন অ্যালোপ্যাথিক ক্রিম দিয়ে, সেটা যাই করেন না কেন দীর্ঘমেয়াদী থাকার পরেও দেখা গেছে যে আপনার অর্গান ড্যামেজ হতে পারে, আবার আপনি সাপ্রেস করে ফেলছেন তারপর অর্গান ড্যামেজ হতে পারে। এখন আপনি যে ট্রিট করতেছেন সেটা যে আসলে সঠিক ওয়েতে করতেছেন না সেটা কি আপনি আর কেউ কনফার্ম যে আপনার সোরিয়াসিসটা আপনি ভালো করতেছেন বা সোরিয়াসিসটা আপনার কমে যাচ্ছে, বা আপনার সোরিয়াসিসের যে গতিটা ছিল সেই গতিটা ইন্টারনালি না যে সে এক্সটার্নালির মধ্যে এসে আটকায় গেছে, এটাকে আপনি আমি বা আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা আসলেই কনফার্ম ছিলাম বা কনফার্ম এখনো আছি যে আমাদের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা? বলেন আপনার জাকির স্যার, আমি আপনার কথার মধ্যে হয়তো এটা আমি বুঝতে পারছি, এখানে এটাই আপনি বলতে চাচ্ছেন কিনা যে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার সময় এই সকল যে ক্রনিক ডিজিজগুলো, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা সোরিয়াসিসের কথা বলতেছি, তো সোরিয়াসিসের ট্রিটমেন্ট করার সময় যদি আমরা দেখতে পাই যে আমরা আসলে তাকে এক্সটার্নালি তাকে আমরা খুব একটা ইমপ্রুভমেন্ট দিতে পারছি না, হ্যাঁ, কিন্তু রোগী যদি বলতে থাকে যে না ম্যাডাম আমি ভালো আছি, আমি আমার অন্যান্য অর্গানের কোনো সমস্যা নাই, শুধু স্কিনেই সমস্যাটা, তো সেই ক্ষেত্রে মনে হয় আমাদের কিছুদিন হয়তো 6 মাস বা 3 মাস পর পর হলেও আমাদের তার অন্যান্য অর্গান গুলোকে আসলে আমাদের একটা এক্সামিন করা দরকার যে আসলেই রোগী কি এক্স্যাক্টলি, ভিতর দিকে হ্যাঁ, ভালো আছে কিনা। এই জিনিসগুলো অবশ্যই আপনার দেখতে হবে। হ্যাঁ, এটা আপনার দেখা উচিত এজ এ ডক্টর হিসেবে, এটাই কর্তব্য আপনার। হ্যাঁ, যে তার অন্যান্য অর্গানগুলোকে কোনো রকম কোনো হ্যাম্পার করতেছে কিনা, তার কিডনি ঠিক আছে কিনা, তার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে কিনা, তার মানসিক অবস্থাগুলো কি অন্যদিকে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র অ্যালোপ্যাথিক ওষুধে সাপ্রেস করে ব্যাপারটা তা না, হোমিওপ্যাথিক সাপ্রেস করতেছে না। অবশ্যই করে, অবশ্যই। হোমিওপ্যাথি কিন্তু আরো বেশি সাপ্রেস করে অ্যালোপ্যাথির চাইতে। হ্যাঁ, কারণ আমরা বেশি সাপ্রেস করতেছি না বুঝে। কারণ হেইম্যান কিন্তু বারবার বলছে যে মেডিসিনাল ডিজিজ কিন্তু ইনকিউরেবল ডিজিজ। আপনি মেডিসিনতে যে ডিজিজটা ডেভেলপ করবেন সেই ডিজিজটা তার কিউর করতে পারবেন না। তো আমরা কিন্তু জেনে শুনে না জেনে কিন্তু ম্যাক্সিমাম রোগীকে সাপ্রেস করতেছি, সেটা জেনে হোক না জেনে হোক, বুঝে না বুঝে যেভাবেই করি না কেন, আমরা কিন্তু অ্যালোপ্যাথিকে বেশি সাপ্রেস করতেছি। হয়তোবা তাদের উপরে দোষটা পাই যে আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন দেখে হোমিওপ্যাথি কাজ করতেছেন। আপনার আমি যে পরিমাণ সাপ্রেস করি অ্যালোপ্যাথি এত সাপ্রেস করতেছে না, খোঁজ নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম, খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা জি, শুনেন, আলহামদুলিল্লাহ। থাইরয়েডের যারা ওষুধ খায় আমাদের এই সমস্ত দেশে 3 মাস পর পর ডাক্তার ব্লাড টেস্ট করে, কারণ ওই তার মেডিসিন কি 25 চলবে না 50-তে যাবে না কি হবে না হবে, এটা 3 মাস পর পর তারা ব্লাড টেস্ট করে। হ্যাঁ, এক। আর 2 নম্বর হলো যে ওই যে আপনি যেটা বলতেছেন অনেকক্ষণ আগে যে ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা এই যে থাইরয়েডের ওষুধ যারা খায়, এগুলো ইমার্জেন্সি ওষুধ। এগুলো ডাক্তার লাক আমাদের মিটিং এ ছিল 2008-09, উনিও এই কথা বলছে, আরো বড় বড় সাহেব যারা আসছিল সারা বলে ওরা একই কথাই বলছে যে ডোন্ট স্টপ দিস ইমার্জেন্সি মেডিসিন। তুমি তোমার এই মেডিসিনের সাথে তুমি তোমার হোমিওপ্যাথি দিবা, দেওয়ার পরে আস্তে আস্তে অবজার্ভ করো রোগীর অবস্থা বুঝা, তখন তুমি স্লোলি কাট করবা। আর 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 আমি এখানে যেটা করি, আমি রিস্ক নিই না, আমি বলে দিই তুমি ডাক্তারের কথা বলবা, আমি ওষুধ দিব। হ্যাঁ, এবং তুমি যখন ব্লাড টেস্ট ওরা করে, হ্যাঁ 3-4 মাস পর কতদিন পর করে, তখন ডাক্তারই বলবে, তো আমার বলা কিছু নেই, ডাক্তারই বলবে যে হ্যাঁ তোমার সুগার আমি দিতাম 4টা, এখন তো তোমার সুগার রেট ভালো, ঠিক আছে 2টা খাও, মানে ওই বলবে। একবারে ডাক্তার একটা রুগী যদি মনে করে রিস্ক নিয়ে, আমরা কখন রিস্ক নিই না, এটা আমাদের বলার আইনের বাইরে। রুগী যদি মনে করে আমি আগের চেয়ে ভালো 2টা, আর ডাক্তার তো ব্লাড টেস্ট করে ডাক্তারই বলবে, ডাক্তার তো এমনি তো আর দিবে না, ডাক্তার বলবে আগে চালিয়ে দিতাম এখন 2টা খাও, বা থাইরয়েড তো আগে দেখতেছি খুব ভালো,
তো তুমি আগে দিতাম 50 and 25 খাও, ডাক্তার আপনার বা ব্লাড প্রেসারে সবকিছু ওরা এই মনিটর করবে। এখন কথা হলো যে এই ওষুধগুলো এলোপ্যাথি যেগুলি খাইতেছে আপনার মনিটর করবেন, যে অনেকে আছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে অনেকে আছে একদম স্টপ করে দিয়ে আসে, একটা ফি সাবিলিল্লাহ বইলা আসে আর রুগীটার পরে একদম মানে মৃত্যু পথযাত্রী বানায় দেয়। ওটা তারা না করে, বুঝছেন? এই হলো মানে বর্তমানে স্কলাররা বলে আর কি। জাকির স্যার, জি আসসালামু আলাইকুম। জি হ্যালো। জি জি শুনতে পাচ্ছি। আমার একটা সিলিং প্রশ্ন ছিল, সেটা হলো যে ওই আপনার থাইরয়েড হরমোন আপনার কি হচ্ছে যে প্লাস হলে হাইপার বা হাইপার, কম বেশি হাইপার হাইপার হচ্ছে, কিন্তু T3 T4 কম বেশি হলে তখন এটার সঙ্গে রিলেশনটা কিরকম ভুলে গেছি আমি। আচ্ছা, আমরা কিন্তু হাইপার হাইপোকে কয়েকটা স্টেজ আরো ভাগ করে নিই। হ্যাঁ, প্রি হাইপারথাইরয়েডিজম বা পোস্ট হাইপারথাইরয়েডিজম, ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, মাইল্ড হাইপারথাইরয়েডিজম, মডারেট হাইপারথাইরয়েডিজম, ওইগুলো অনেকগুলো টার্ম আছে। আসলে T3 T4 এর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে T4। হ্যাঁ, T4টাকে আমরা সবচেয়ে গুরুত্ব বেশি দিই। থাইরক্সিন, থাইরক্সিনের গুরুত্বটা অন্যরকম। তো আসলে যখন TSH টা বাড়ে তখন আসলে T3 T4 এর পরিমাণটা কমে যায়। আর যখন T3 T4 বাড়ে তখন TSH-টা সরি TSH যখন খুব বেশি হবে তখন T3 T4টা কমে যাবে, আর যখন TSH-টা কমে যাবে তখন T3 T4টা বেড়ে যাবে। এটা আসলে রিলেশন। হ্যাঁ, মানে পুরো উল্টাটা, তাই না? উল্টাটা। জি, কারণ আপনি একটা জিনিস একটু খেয়াল করেন যে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, হ্যাঁ, এটা আসলে কিন্তু আসলে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। আর থাইরয়েড যে হরমোনটা আছে, থাইরক্সিন আর আয়োডোথাইরোনিন, দুইটা হরমোন, এটা আসে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটা আমাদের থাইমাসের এখানে থাকে, উপরে থাকে। হ্যাঁ, তো আসলে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন দুইটা আসে T3 T4, এই T3 T4 কিন্তু স্টিমুলেট হয় TSH দ্বারা। স্টিমুলেট মানে মনে করেন যে আপনি ঘুমায় আছেন, আপনার এক ফ্রেন্ডকে বলছেন তুই আমাকে সকাল 7টায় ডাক দিয়ে দিবি, আমার একটা কাজে যাবো। এখন ওই ফ্রেন্ড আপনাকে একবার ডাক দিল যে কামরুল ভাই ওঠেন, আপনার কাজ আছে, কাজে যাবেন, আপনি এক ডাকে রেসপন্স করছেন, তখন কিন্তু উনি আর আপনাকে সেকেন্ড টাইম আর ডাকবে না, যেহেতু আপনি উঠে গেছেন। সেম TSH এসি করে থাইরয়েড গ্ল্যান্ডকে খোঁচা দেয় যে T3 T4 কে বের করো, তখন T3 T4 অটোমেটিক্যালি বের হয়ে যায়। কিন্তু যখন থাইরয়েড গ্ল্যান্ডটা দুর্বল হয়ে পড়ে, সে গ্ল্যান্ডটা কাজ করতেছে না, দুর্বল, তখন কি হবে? TSH এসে কয়েকবার ডাকবে যে থাইরয়েডকে বের করো, থাইরয়েডকে বের করো, বা T3 T4 কে বের করো। যত সে বেশি দুর্বল তত সে বেশিবার ডাকা। মনে করেন আপনি অসুস্থ অবস্থা, আপনার জ্বর অনেক বেশি, আপনাকে আসার পরে আপনার ফ্রেন্ড 2বার ডাকছে, আপনি উঠেন নাই, 3বার ডাকছে উঠেন নাই, 4-5বার বা 10বার ডাকার পর আপনি উঠছেন। কারণ কি, যত বেশি পরিমাণ দুর্বল হবে তত বেশি পরিমাণ আপনাকে ফোর্স অ্যাপ্লাই করবে আপনার ফ্রেন্ড। সেম, যখন গ্ল্যান্ডটা দুর্বল থাকবে তখন TSH বেশি আসবে T3 T4 কে স্টিমুলেট করার জন্য। স্টিমুলেট করার জন্য। নাইস নাইস, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের জাকির স্যারকে অসংখ্য ধন্যবাদ ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশনের জন্য এবং এত ধৈর্য সহকারে প্রশ্ন শুনে উত্তর দেওয়ার জন্য। আসলে স্যার, পৃথিবীতে যে 9টা পদ্ধতি চিকিৎসা করা হয় এ পর্যন্ত, 9টা পদ্ধতি, তার ভিতরে হোমিওপ্যাথি সব থেকে এক্সেপশনাল এবং এর নেচার আলাদা, এর চিকিৎসা পদ্ধতি নেচারটা আলাদা। সুতরাং এই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা প্যাথি ভার্সেস প্যাথি আর্গুমেন্ট থাকবেই, তবে প্রত্যেকটা প্যাথির যা নিজস্বতা আছে, হোমিওপ্যাথির নিজস্বতা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কিছু মিরাকেল ঘটে থাকে, আর কিছু আমাদের যে কমন ক্যারেক্টারের সাথে অবশ্য মিলিয়ে নিতে হবে। স্যার যেটা বললেন, ওষুধ বন্ধ না করে চিকিৎসা করা এবং এক্সামিন করে দেখা যে কি অবস্থা, তারপরে বন্ধ বা ইত্যাদি মুভ করা। আমার মনে হয় এরকম করাটাই সবচেয়ে বেটার হবে। যাকে স্যার মতটা দিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার কষ্ট করে স্লাইড গুলো করেছেন এবং সুন্দর ইনফরমেশন দিয়েছেন। এখন আমরা এই পার্টটা এখন শেষ করতে পারি। ভাই, আপনারা কি বলেন প্লিজ? আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল প্লিজ। জাকির স্যার, আপনার বক্তব্য শুনতেছিলাম অনেকক্ষণ। আমার জাস্ট একটা কমন কোশ্চেন, সোরিয়াসিস কি আসলেই ভালো হয়? আমার হোমিওপ্যাথিক চিকিৎসা ও অ্যালোপ্যাথি বা অন্য কিছুতে যাব না।
সোরিয়াসিস কি আসলে ভালো হয় আমাদের, বা কোন স্কিন ডিজিজ, যে কোনো স্কিন ডিজিজ, ওই সামান্য দাঁত একজিমা এগুলো ছাড়া স্কিন ডিজিজ কি আসলেই ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসায়? আপনি আমাকে পার্সোনাল প্রশ্নটা করলেন। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ভালো হয় যদি আমরা করতে পারি। হ্যাঁ, আমার একজন পেশেন্ট ছিল, উনার উনি পটুয়াখালী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, উনার নাম হচ্ছে কবির আহমেদ। যদি আপনারা কখনো যদি পটুয়াখালীতে যান, আশা করি পটুয়াখালীর যতজন পোস্টিং আছে ওনাকে পাবেন। উনি আসলে সোরিয়াসিসে ভুগতেছিল এবং আমার কাছে দেখা করছিল 2019 সালে, মানে ঠিক কোভিডের ঠিক কিছুদিন আগে। তখন সাংহাইয়ে কোভিড ধরা পড়তেছে উহানে, ঠিক আছে, সরি সাংহাই উহানের মধ্যে, হ্যাঁ। তো তখন উনি আমার কাছে আসছিল প্রথম এর জন্য, ট্রিটমেন্টের জন্য। এবং মোটামুটি যেহেতু অ্যালোপ্যাথিক ডক্টর, আশেপাশে ইন্ডিয়া থেকে শুরু করে উনি দেশের বড় বড় স্কিন স্পেশালিস্টকে কিন্তু দেখানোর পরে আমার কাছে আসছে, এবং আসার পরে মোটামুটি আমাকে সে পরীক্ষা নিয়ে আসছে, মনে হচ্ছে আমি তার স্টুডেন্ট। সে মোটামুটি যত লেভেলের কোশ্চেন আছে স্কিন থেকে শুরু করে সবই প্রশ্ন শেষ করে তারপরে শুরু করা ইসলাম আর কি। এবং উনি কিন্তু এখন 100% সুস্থ সোরিয়াসিস থেকে। আপনি যদি কখনো পটুয়াখালীতে যান, অবশ্যই তার খুঁজে পাবেন ওই পটুয়াখালী মেডিকেল কলেজে, তাহলে তার কাছ থেকে আপনি অ্যান্সারটা পাবেন যে সোরিয়াসিস হোমিওপ্যাথি ভালো হয় কিনা। না, আমি জিনিসটা এক্সেপশন ইজ নট এ ল। এক্সেপশন হয়তো সেটা তার এক্সেপশন, বা সে অনেকদিন ধরে হয়তো সাফার করতেছেন বা ইনিশিয়াল স্টেজে ছিল বা কি। তবে আমরা, আমার ক্ষুদ্র জ্ঞানে যদ্দূর জানি আপনি যে এক্সেপশনের কথা বলতেছেন না, আমি জাস্ট একজনের এক্সাম্পল দিলাম। আমার কাছে প্রায় মোর দেন 20 পিপলস তারা কিন্তু সোরিয়াসিস রিকভার, এবং সবার কেসগুলো আমার কাছে আছে। আপনি যদি কখনো আমার চেম্বারে আসেন, হয়তো বা তাদের কেসগুলো আমি আপনাকে দিতে পারবো, এবং তাদের সবারই কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনার ছেলে যোগাযোগ করেও দেখতে পারবেন। দিস ইজ নট এক্সেপশনাল, হোমিওপ্যাথি এক্সেপশনাল না, এটা একদম প্রমাণিত সায়েন্স। আচ্ছা, শরীয়তের জ্বর সর্দি কাশির জন্য আসলে আচ্ছা হোমিওপ্যাথি স্যার, না। আপনি হ্যাঁ, কিন্তু আমাকে বলছিলেন কোন এক সময়ে যে এটা তার চরিত্রটাই হলো কিছুদিন ভালো থাকবে, আবার তার হ্যাঁ, চরিত্রটা নিয়ে বেরিয়ে আসবে। আবার আপনি কিন্তু চরিত্রটাই বুঝতে হবে যে সে কি ভালোর দিকে যাচ্ছে না সে তার চরিত্র অনুযায়ী কিন্তু কিছুদিনের এখন জন্য তো ঘুমাই গেছে। বলতেছেন ফুল কিউর। আমি হ্যাঁ, বলছিলাম না যে আমার কয়েকটা পেশেন্ট একদম ভালো, আপনি বলছিলেন না এটাই সোরিয়াসিসের চরিত্র, সে জি, ভালো থাকবে আবার সে তার চরিত্র নিয়ে আসবে, আপনার যদিও কাছে সে তো ব্যাক পরে, করে নাই। হ্যাঁ পরে ব্যাক করে নাই। কথা এটা হলো যে এই ভালোর সংজ্ঞা, তার ভালোর সংজ্ঞা কিন্তু ভেরিয়েবল। তো সুতরাং যেটা কাজীর কাছে ভালোর সংজ্ঞা, সেটা জাকির স্যারের কাছে ভালোর সংজ্ঞা, আমিনুল স্যারের কাছে ভালোর সংজ্ঞা ভেরি। একটা রোগী কতদিন পরে আসলে পরে আমরা ধরে নেব তার কিউর হয়েছিল বা হয়নি। সুতরাং ভেরিয়েবল। কেউ যদি 5 বছর সুস্থ থাকে, আমরা তাকে অবশ্যই কিউর বলতে পারি। আজীবন একটা মানুষ কখনোই সুস্থ থাকতে পারবে না। তো সুতরাং 5 একটা সাধারণ রেঞ্জ ধরি, এটাকে কিউর ধরতে পারি। জি, আপনি করতে পারেন প্লিজ। জি, সেক্ষেত্রে সোরিয়াসিসের এমনিতে যে কথাটা বলা যায়, সোরিয়াসিস ছোঁয়াচে হয় না, নাম্বার 1। বাই তারপরে জেনেটিক্যালি এটা ট্রান্সফর্ম হয় না, এটা কতটুকু সত্য? সোরিয়াসিস কন্টামিনেটেড না বা জেনেটিক্যাল, সোরিয়াসিস হচ্ছে না, কিন্তু ইদানিং অনেকেই বলতেছে এটা নাকি কন্টামিনেটেড। হ্যাঁ, অবশ্যই কন্টামিনেটেড। সোরিয়াসিস তো ট্রান্সমিটেড করে। এটা কি বাই জেনেটিক্যাল এটা কি ট্রান্সফর্ম হয় না, আসলে সোরিয়াসিস কি সবসময় যে এই অটো ইমিউন এরকম না, কিছু কিছু কজে কিন্তু আসলে সোরিয়াসিসের ভিতরে কিন্তু আমরা জার্ম পাই, হ্যাঁ, আর কি আপনার জীবাণু আছে। তার মধ্যে গিউটেড সোরিয়াসিস নামক একটা সোরিয়াসিস আছে, GUTTAT, হ্যাঁ, গিউটেড সোরিয়াসিস বলি। ওইটা যদি আপনি একটু নেটে সার্চ করেন আমার মনে পাবেন যে ওইটার মধ্যে লেখা আছে, দেখবেন যে আসলে এক ধরনের সোরিয়াসিস, যে সোরিয়াসিস গুলো আসলে বেসিক্যালি ই করে আপনার ড্রপলেট করে, হ্যাঁ, ছড়ায়, মানে একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু এটা ট্রান্সমিট করে, ঠিক আছে। সবগুলো করে না, 90% সোরিয়াসিস বা আপনি 98% সোরিয়াসিস কি আপনি বলতে পারেন যে আসলে ড্রপলেট না। তবে কিছু কিছু সোরিয়াসিস কিন্তু আসলে আপনার স্ট্রেপ্টোকক্কাসের আক্রমণও হয়, হ্যাঁ। তো ওগুলো কিন্তু আসলে আপনার ই করবে, ড্রপলেট করবে। আর এই সোরিয়াসিস যে ম্যান টু ম্যান কন্টামিনেট করে, উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বিভিন্ন যে রাসাগুলোতে, হ্যাঁ,
এখানে ছাত্র 24 আওয়ার্স থাকে, ওখানে একটা বা দুইটা ছাত্রের যদি এই প্রবলেমটা হয়, স্কিন প্রবলেমটা, আমরা দেখা যায় যে সেখানে মোর দ্যান 80-90% স্টুডেন্ট এরকম হয়ে যায়। তো সুতরাং এর থেকে ধরে নেওয়া যেতে পারে যে ওখানে কন্টামিনেটেড হয়। জি স্যার, প্লিজ। আমি জেনেটিক্যালি তো তাহলে না, জেনেটিক্যালি কি ট্রান্সফর্ম আছে? ধরেন আমার দাদার ছিল, আমার বাবার আসছে, তারপর আমার আসছে, এরকম কি ব্যাপার আছে এটাতে? হ্যাঁ, জেনেটিক্যালি কিছুটা ট্রান্সমিট জেনেটিক্যাল করার তো চান্স থাকে, 90% এর উপরে ট্রান্সমিট সোরিয়াসিস। করতে পারে জেনেটিক্যালি। হ্যাঁ, তাই স্যার, তো। একটা কন্ট্রিবিউট এই করা ক্ষেত্রে পাইছে একজন অটোইমিউন ডিজিজের মধ্যে জাকির জেনেটিক্যালি যে সোরিয়াসিসটা কি কথাটা বলতেছেন, জি ম্যাডাম প্লিজ, আমি বলবো প্লিজ। হ্যাঁ, অটোইমিউন অবশ্যই। ডিজিজ গুলার তো সাধারণত খুব একটা কজ এরা খুঁজে পায় না। হ্যাঁ, আমরা তো যত কিছুই বলি এদের এদের দেওয়া ইয়ার উপরেই তো আমরা পড়াশোনাটা করি, অ্যালোপ্যাথি রিসার্চের উপরে ওনাদের বইগুলোই আমাদের পড়তে হয়। তো অটোইমিউন ডিজিজের মধ্যে এই জন্যই আমি সোরিয়াসিস প্রশ্নটা একটা কজ ইয়া করছি, কিছু যখন করছিলাম বই যে বলা হচ্ছিল যে এটা অটোইমিউন, তারপর এটা জেনেটিক্যালি ট্রান্সফর্ম করে না, কিন্তু এখন তো দেখতেছি যে সম্পূর্ণ বিষয়টা উল্টা। না, জেনেটিক্যাল ট্রান্সফার করে আপনার ইয়াতে সোরিয়াসিস তো জেনেটিক্যাল কজের মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ। আচ্ছা, আমরা সোরিয়াসিস পরের ক্লাসে পড়বো না, হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার করবো। আচ্ছা, ইনশাল্লাহ। অবশ্যই ডিএনএ তার ক্যারি করবেই, ডিএনএ তার ক্যারেক্টার ক্যারি করবেই, এটাই ডিএনএ এর বৈশিষ্ট্য। তো সুতরাং সে জেনেটিক্যালি অবশ্যই আসতে হবে, এই সায়েন্স। স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা মনে হয়, জি স্যার, জি, আমি একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। জি, আপনাদের অনেক কথাই আমি শুনতেছিলাম। যাই হোক, আমি অর্গাননে যেটা পড়েছি সেটার একটু রেফারেন্স দেই। সেটা হচ্ছে যে কোনো ডিজিজ, সেটা সোরাইসিস হোক, করোনা ভাইরাস হোক, আমার আপনার মধ্যে যদি সাসেপ্টিবিলিটি না থাকে কখনোই আক্রান্ত হব না। এটা অর্গাননে স্পষ্ট লেখা আছে। তো সেটা আমি প্র্যাকটিস লাইফে এসে অসংখ্য পেশেন্টদের ক্ষেত্রেও আমি দেখেছি। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস অফ মেডিসিনে বিভিন্ন বই পুস্তকে যেটা দেখেছি যে সোরিয়াসিস এটা আপনার কন্টামিনেটেড নয়। এক এক জায়গায় হয়তো এক এক রকম রেফারেন্স থাকতে পারে। জি স্যার, জি জি, এইটা মূলত করছি বলে আমার কনফিউশন হচ্ছিল। জি কন্ট্রাডিক্টরি অনেক কথাবার্তা আমি শুনেছি। তো আমি দেখলাম যে না, আমি আসলে মাঝে মাঝে আসার চেষ্টা করি, ব্যস্ততার কারণে ঢুকতে পারি না। তো এই যে কন্ট্রাডিক্টরি কথা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে, হ্যাঁ, বিভিন্ন ডাক্তারদের সাথে এটা মত বিনিময় করি। তো এইগুলোর স্পষ্ট রেফারেন্স আমাদের থাকতে হবে যে হ্যাঁ, অর্গানন কি বলেছে। তো অর্গানন সেটা আমাদের আবার যাচাই করার ক্ষমতা আমাদের আছে কিনা, সেই কোষ পাথরে আমি যাচাই করে নিতে পারি কিনা, সেই স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে মনে হয়। আপনার মধ্যে আমার মধ্যে যদি সাসেপ্টিবিলিটি না থাকে, যে কোনো ডিজিজে আমি আক্রান্ত হব না। এটাই হলো মানে স্টেবল কথা। স্যার, এখানে আক্রান্ত হওয়াটা কিন্তু মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে সে ক্যারি করে কিনা। বাবার থাকলে সে অবশ্যই ক্যারি করবে। না, ক্যারি করলে এটা, হ্যাঁ, এটা এখন সুপ্ত অবস্থা আছে, ল্যাটেন্ট কন্ডিশনে আছে। হ্যাঁ, ল্যাটেন্ট কন্ডিশনে আছে। এখন ল্যাটেন্ট কন্ডিশনে আছে কিনা আপনি কি করে বুঝবেন? ওটা যখন সেটা যদি ওয়াইট করতেছে, না দেয়, আপনি যেটা বললেন স্যার, আমি একটা কথা বলি, আমি তার একটা জীবন কথা বলি, সেটা আসলোই না। অর্গাননের রেফারেন্স দিয়ে কথা বলি আমি একটু। 8 নম্বর সূত্রের পাদটিকায় মুআত্তাসিমুল হানিম্যান যে কথা বলেছেন যে যখন কোনো মানুষের সামনে আয়না বা দর্পণ ধারণ করা হয়, তখন অবশ্যই ওই ব্যক্তি তার প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, প্রতিমূর্তি অবশ্যই দেখতে পারবে। এটা স্বাভাবিক। যদি তার চেহারার সামনে থেকে ওই দর্পণটা বা আয়নাটা সরিয়ে নেওয়া হয়, তার চেহারা দেখা যাবে না। অনুরূপভাবে ওই সময়ে
ডাক্তার হিউ ফ্ল্যান, জড়তত্ত্ব বিজ্ঞানী। আপনারা অর্গানন যারা পড়েন বা ফলো করেন, যদি আপনার কাছে অর্গানন থাকে, আমার কাছে অর্গানন নাই, তাহলে আমি স্ক্রিনশট শেয়ার করতাম। তো সেখানে বলা হচ্ছে জড়তত্ত্ব বিজ্ঞানী ওই সময় প্রতিবাদে ঝড় তুলেছিলেন। ডাক্তার হিউ ফ্ল্যান বলেছিলেন, হ্যানিম্যানকে বলেছিলেন যে লক্ষণ চলে গেলেও, উপসর্গ চলে গেলেও রোগ ভিতরে বাসা বেঁধে থাকে। মহাত্মা হ্যানিম্যান তার প্রত্যুত্তর এই জবাব দিয়েছিলেন যে যেমন কোনো মানুষের সামনে আয়না ধারণ করলে তার চেহারাটা দেখা যাওয়া স্বাভাবিক, আবার সরিয়ে নিলে তার চেহারাটা দেখা যাবে না, অনুরূপ ভাবে যদি কোনো রোগ লক্ষণ ভিতরে থাকে, জীবনী শক্তির কাজ কি? সে রোগগুলোকে প্রোটেকশন দেবে, প্রোটেক্ট করবে, অথবা সে আক্রান্ত হয়ে যাবে। যখন আক্রান্ত হবে তখন কিছু লক্ষণ প্রকাশ করবে। তো আমার ভিতরে প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ আসলে তাহলে অবশ্যই সেটা ওই আয়নার মতো স্পষ্ট ধরা পড়বে। হ্যাঁ, কিছু কিছু ডিজিজ আপনার ধরা পড়বে না, হ্যাঁ সেটা ওই অবস্থায় আসে না, প্যাথোলজিক্যাল চেঞ্জ ওই অবস্থায় আসে নাই। আর প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এগুলো স্থূল দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হয়। হয়তো কোনো ক্যান্সারের রোগী আজ থেকে 2 বছর আগে আক্রান্ত হয়েছে, কিন্তু দেখা গেল প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার দেখা যাচ্ছে যে 1 বছর বা 2 বছর পরে করতেছে, তখন দেখা যায় যে স্টেপ 2 আপনার স্টেপ 3 চলে গেছে। ঠিক আছে? তো এইগুলো তো সবসময় প্যাথোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে কখনো হোমিওপ্যাথিক চিন্তা করা যাবে না। কিছু কিছু বিষয় প্যাথোলজিক্যাল কোনো ব্যাখ্যা নাই, সাবজেক্টিভ যত সিমটম আমরা দেখতে পারি রোগীদের মধ্যে, এইসবের কোনো ব্যাখ্যা মিলে না, কোন রকম ব্যাখ্যা দিতে পারবেন না, পৃথিবীর কেউ ব্যাখ্যা দিতে পারবে না এইভাবে। হ্যাঁ, সেটা যদি আমরা হোমিওপ্যাথিক্যালি এটা থিঙ্কিং করি তাহলে এটার ব্যাখ্যা একটু ভিন্ন। জি, আমি মনে হয় বিষয়টা স্পষ্ট করতে পেরেছি মনে হয়। স্যার যখন কোন ল এর কথা আসবে স্যার এবং অ্যাক্টের কথা, সে জায়গাতে কন্ট্রাডিকশনে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনি ল এবং অ্যাক্টের কথা বলছেন, কিন্তু স্যার এগুলো বললে আবার অনেকে ইয়ে মনে করবে ল এবং অ্যাক্টের চেয়ে কোনো সুযোগ নেই। কিন্তু স্যার 2021 সাল, এখনকার কোভিড আসবে কেউ জেনেছিল না, কেউ জানতো না। আবার 22 সালে কি আসবে কেউ জানে না বা জেনেছিল না। এবার টাইম টু টাইম যেভাবে রোগের ধরন এবং এই কন্টামিনেশন থেকে শুরু করে সবকিছু যেভাবে ভ্যারি করতে, 2031 সালে হোমিওপ্যাথরা বা অ্যালোপ্যাথ কি ব্যাখ্যা দেবেন এটা আমরা কেউ জানি না। তো সুতরাং এগুলো আমি মনে করি স্পষ্ট বলতে চাচ্ছি না, এই জন্য কারণ স্পষ্ট বললে পরে জন্মে যাবে প্রচুর। সেই জন্য আমি বলতে চাচ্ছি 2031 সালে ব্যাখ্যা কি হয় আমরা কেউ জানি না। না না, কথা হলো যে আমি একটা কথা বলি, এটা একটা আমাদের থিংকিং এর একটা ব্যাপার আছে। জি স্যার। জি প্লিজ আমি একটু কথা বলি। সেটা হচ্ছে বিজ্ঞান, দেখেন আসলে চিকিৎসা বিজ্ঞানীরা ওনারা এখন কি চিন্তা করতেছেন, আমি এক্সাম্পল দেই। আমাদের যে হোমিওপ্যাথিক যে মেডিসিন গুলো, এটা আজ থেকে যে 200 বছর আগে বা 100 বছর আগে যে সমস্ত মেডিসিন প্রুভিং করা হয়েছে, সেই সমস্ত মেডিসিন যদি এখনো প্রুভিং করা হয়, ওই ভেষজ গুলোর যে রোগ সৃষ্টি করার ক্ষমতা ছিল অতীতে, এখনো আছে কিনা বা থাকবে কিনা? থাকবে। 500 বছর পরে এই পৃথিবীতে ওই ধরনের ভেষজ থাকলেও তার গুণাগুণ বা তার রোগ সৃষ্টি করার ক্ষমতা তখনও থাকবে। কিন্তু আজকে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছেন, আজ থেকে 100 বছর আগে যেটা আবিষ্কার করতেছেন, এখন এসে বলতেছে এটা তো পার্শ্ববর্তীকের এত বেশি, এটা এই ক্ষতি করে সেই ক্ষতি করে। হ্যাঁ, তো বারবার আপনার একটা কি নীতিকে পরিবর্তন করার চেষ্টা করে। তো এটা আর অপব্যবহার মানে কি অপব্যবহার হচ্ছে, এটা এই ক্ষতি হচ্ছে। কিন্তু কথা হলো সত্য আজীবন সত্য থাকবে, সত্য কখনো মিথ্যায় পরিণত হবে না, বরং তাদের যে সিস্টেমটাই হলো ভুল। স্যার আমি এই এখন কথাটাই আসি, বলতে চাইছিলাম স্যার। আমি স্যার, আপনি আছেন, খুব ভালো হয়েছে, জাকির স্যারও আছে, সেও খুব ভালো অর্গানন বুঝে। আমরা তো আসলে দিনের শেষে হোক আর রাতের পরে হোক আমরা কিন্তু হোমিওপ্যাথ, আমাদের কিন্তু অর্গাননটাই মানতে হয়। তো আমরা আসলে এত ইয়াতে পড়ে যাই। এই যে করোনা ভাইরাসে স্যার কি আসলো, আপনি আমি যেটা শেষ বললেন, করি। সরি স্যার। জি, তো কথা হলো এখন আমি আমার লাইফে কখনো আমার ভ্যাকসিন নাই, আমার লাইফে কখনো একটি ভ্যাকসিনও নেই নাই, এবং আমি এই বিষয়ে খুব অনড় অবস্থানে আছি। যদি আমাকে সরকার মামলা দেয়, জেল খাটতে আমি রাজি আছি, তবু আমি ভ্যাকসিন নিতে রাজি নই। এটা ব্যাখ্যা আমার কাছে আছে। যাই হোক,
ওদিকে আমি না যাই, বিতর্কে না যাই। কথা হচ্ছে আমি করোনা ভাইরাসে রোগীর বাসায় আমি চিকিৎসা দিয়েছি। তো এ পর্যন্ত করোনা ভাইরাসের যারা আক্রান্ত হয়েছেন, তো আমি অনেকগুলো পেশেন্টকেই দেখেছি। শুধুমাত্র একজন পেশেন্ট মারা গেছেন। তো উনি 11th আওয়ারে এসেছেন। তো হসপিটাল থেকে রিলিজ হয়ে শেষমেশ। তো যাই হোক, ওনার সাথে আমার এত আন্তরিক সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। তো ওনার বাসায় থাকছে, আমার বাসা থেকে অনেক প্রেশার ক্রিয়েট করছে যে তুমি তোমার সন্তানের কথা চিন্তা করো নাই, তোমার স্ত্রীর কথা চিন্তা করো নাই। তো আমার যে থিঙ্কিংটা, হ্যাঁ, যার মধ্যে সাসেপ্টিবিলিটি থাকবে, মানে টেন্ডেন্সি থাকবে, তো সে আক্রান্ত হচ্ছে। তাদের বাসায় শহরে আক্রান্ত হয়েছে। এখন আমি পরীক্ষাও করাই নাই, তো আমি আক্রান্ত হয়েছি কিনা সেটা জীবনী শক্তি বলে দিবে। আমি আক্রান্ত হয়েছি কিনা জীবনী শক্তি লক্ষণ আকারে প্রকাশ করবে। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা, বিভিন্ন বিভিন্ন ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছি, কিন্তু আমাদের আল্লাহ এমন একটি জীবনী শক্তি দিয়ে দিয়েছে, যাদের স্ট্রং জীবনী শক্তি, ইমিউনিটি সিস্টেম যাদের খুব ভালো, তো তারা হয়তো ওই রোগগুলোকে কি প্রতিরোধ করার চেষ্টা করে জীবনী শক্তি দিয়ে। তো এরপরে যে সমস্ত এর থেকে আরো ভয়াবহ ভাইরাস এসে আক্রমণ করার চেষ্টা করবে, তখনও দেখা যাবে এই মানুষটা বিভিন্ন রোগ জীবাণুর সাথে, ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতে দেখা যায় সে স্ট্রং হচ্ছে। অনুরূপভাবে আমরা যদি বিভিন্ন ভ্যাকসিন একটি মাত্র স্পেসিফিক রোগকে ঠেকানোর জন্য বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থাকি, আপনি ভ্যাকসিন কতগুলো নেবেন, আমি ভ্যাকসিন কতগুলো নিব? আমি হামের ভ্যাকসিন নিচ্ছি, আমি টাইফয়েডের ভ্যাকসিন নিচ্ছি, আমি ম্যালেরিয়ার ভ্যাকসিন নিচ্ছি, আমি বি ভাইরাসের ভ্যাকসিন নিচ্ছি, আমি কি নিউমোনিয়ার ভ্যাকসিন নিচ্ছি, আমি ক্যান্সারকে প্রতিরোধ ভ্যাকসিন নিব কতগুলো? অসংখ্য। আসেন, এই বিশেষ ভাইরাসকে ঠেকানোর জন্য যখন আমি একটা কি কি করতেছি, ভ্যাকসিন নিচ্ছি, তো ওই বিশেষ ভাইরাস হয়তো আপনাকে আক্রমণ করতেছে না, কিন্তু হাজারো ভাইরাস তৈরি আছে আপনাকে আক্রমণ করার জন্য। আপনি তখন কি দিয়ে ঠেকাবেন? তো যাই হোক, অনুরূপভাবে ওই রুগীকে আমি চিকিৎসা দিয়েছি, তাদের বাসায় সবাই আক্রান্ত, আমি পরীক্ষাও করা নাই, আমি আক্রান্ত হয়ে নাই, বা আক্রান্ত হলেও দেখা গেছে জীবনী শক্তি আমাকে কি এত বেশি সাপোর্ট দিয়েছে, দেখা যাচ্ছে ওই ভাইরাসকে আমি কিলিং করতে সক্ষম হয়েছি। আমি তো যখন চেম্বারে যাই, মানে একটা দিনের জন্য, অনেকে হয়তো চেম্বার খোলেই নাই, একটা দিনের জন্য আমি চেম্বার কি বন্ধ করি না। এমনকি করোনা ভাইরাসের রোগীর সামনে এসে বসে আছে, আমি তাকে ট্রিটমেন্ট দিয়েছি। তো আমার চেম্বার অসংখ্য এই ধরনের পেশেন্ট আসে। তো আমি তো আক্রান্ত হচ্ছি না। হ্যাঁ, যাদের মধ্যে স্ট্রং ভাইটাল ফোর্স নাই, জীবনী শক্তি খুব দুর্বল, তাদের হয়তো আক্রমণ করার একটা কি টেন্ডেন্সি থাকবে। যাই হোক, তো এটার ব্যাখ্যা অর্গাননে স্পষ্ট আছে, এই জন্য অর্গাননকে আমরা ফলো করি। তো আমরা তথাকথিত রোগের নামে কখনো চিকিৎসা করতে গেলে দেখবেন যে প্রথিতযশা যে সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসক চিকিৎসা দিয়েছেন, ডাক্তার কেন্টের ইতিহাস দেখেন, ডাক্তার ন্যাশের ইতিহাস দেখেন, ডাক্তার হ্যানিম্যানের ইতিহাস দেখেন, তো ওরা কি প্যাথোলজিক্যাল যে পরীক্ষা নিরীক্ষা এটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন, না হোমিওপ্যাথিক্যালি চিন্তা দর্শন করে ওনারা চিকিৎসা দিয়েছেন? প্যাথোলজিক্যাল যে অবজেক্টিভ সিমটম, এইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওটা আমাদের প্যাথোলজিক্যাল নলেজ আমাদেরকে কি অ্যাকোয়ার করতে হবে, বাট ওইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো চিকিৎসা দেওয়া যাবে না। আমি 19 বছর প্র্যাকটিস লাইফে যেটা দেখেছি, যে হ্যাঁ, প্যাথোলজিক্যাল ব্যাখ্যা নিয়ে যারা বেশি মাথামাতি করেন, আরোগ্যের সংখ্যা তো অনেক কম, এবং তাদের প্র্যাকটিস এত ম্যাল প্র্যাকটিস, মানে দেখলে আপনার মানে কি বমি বমি আসবে, যে একসাথে একাধিক মেডিসিন, প্যাটেন্ট ফাইল, বায়োকেমিক, মাদার টিংচার। তো হোমিওপ্যাথির নীতি এরা কিন্তু কখনোই এরা ফলো করে না, অথচ ডিগ্রি কিন্তু অনেক বড় বড়। জি, আমরা কাম টু দ্য পয়েন্ট, আসল আলোচনায় আসি, আসল কথা আসি। আপনাদের অনেক সময় নষ্ট করেছি। ধন্যবাদ স্যার। স্যার আপনি যে করোনা করোনা ট্রিটমেন্ট গুলো দিয়েছিলেন স্যার, সেই রোগী কি জি, শুধু হোমিও ট্রিটমেন্ট নিয়েছে না সেটা অ্যালোপ্যাথিও চলবে? শুধুমাত্র হোমিওপ্যাথিক। আমি কখনো কোনো পেশেন্টকে ওইভাবে বিশেষ স্যার এটা করে আপনি বলতেছেন, স্যার আপনি বলতেছেন, কিন্তু ওই রোগী যে অ্যালোপ্যাথি ওষুধ খায়নি, গ্যারান্টি কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি দেওয়া যাবে না। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই। কথা হলো, যখনই আপনার অ্যালোপ্যাথি খেতে থাকবে, আপনার বিপরীত ধর্মী কিছু লক্ষণ পাওয়া। আসেন আমি কয়েকটা এক্সাম্পল দেই। তো এক্সাম্পল দিলে তো এটা শেষ হবে না, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। তো একজন আহ রোগীকে আমি চিকিৎসা দিচ্ছি কাশির জন্য, তো ওয়েল সিলেক্টেড রেমেডি, কিন্তু রোগীর পিতামাতা
আহ, বাচ্চা রোগীকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি কাশির জন্য, ওয়েল সিলেক্টেড মেডিসিন বেলেডোনা। তো বেলেডোনা এই কাশি যাওয়ার কথা, কিন্তু বেলেডোনা কাশি যাচ্ছে না। তো আমি 1 2 পাওয়ার 3 পাওয়ার পর্যন্ত এভাবে এক্সটেন্ড করেছি। তো বললো কাশি তো ভালো ভালো হয় না। আমি বললাম নিশ্চয়ই আপনারা কোনো অনিয়ম করতেছেন, অনিয়ম না করলে কখনো এই মেডিসিন ব্যর্থ হওয়ার কথা নয়। তো বললো না ভাই আমি বাসায় কোনো অনিয়ম করতেছে না। আমি বললাম ঠিক আছে, ভাবিকে ফোন দেন। ফোন দেওয়ার পর আমি কৌশলে জিজ্ঞেস করলাম যে আপনি এই কাশিকে বন্ধ করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আর কি কি পন্থা অবলম্বন করতেছেন, কি কি মেথড অ্যাপ্লাই করতেছেন। তিনি তখন বললেন যে আদার রস, তারপর দারুচিনি, লবঙ্গ, হ্যাঁ, চা খাওয়ানো, তো এইগুলো করতেছে। তো এইগুলো কিন্তু সবই কিন্তু, তারপরে গরম পানি করে আপনার লবণ লবণ মিশিয়ে গরম পানি দেওয়া, খাওয়ানো। তো এইগুলো কিন্তু মেডিসিনের সাথে সাংঘর্ষিক। কখনোই আপনার মেডিসিনাল সাবস্টেন্স যে বস্তুতে থাকবে, তো সেখানে ওইটা অ্যাভয়েড করতে হবে। অর্গাননের আপনার কত 140 নম্বর পদটিকা, অর্গাননের 140 নম্বর পদটিকাতে স্পষ্ট লেখা আছে। তো যখন রুগী অনিয়ম করবে তখন রুগীর এই সমস্ত রোগ আরোগ্য হবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেই করবেই। তো যখন দেখবেন আপনি চিকিৎসা দিচ্ছেন, আর আমাদের মেডিসিন তো অত্যন্ত সূক্ষ্ম, আমি অবশ্য 6 সিরিশন ফলো করি। তো যখনই আপনি সুনির্বাচিত মেডিসিন দিচ্ছেন, দেওয়ার পরও ভালো হচ্ছে না, এখন ম্যাজমেটিক্যালি প্রতিবন্ধকতা তৈরি করতেছে, এখানে ফান্ডামেন্টাল এন্ড এক্সাইটিং কজ। রোগ আরোগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যে অন্তরায় সৃষ্টি করে, ফান্ডামেন্টাল কজ এন্ড এক্সাইটিং কজ 5 নম্বর সূত্রে এটা স্পষ্ট লেখা আছে। ওটার ব্যাখ্যা অনেক লম্বা চলা ব্যাখ্যা। তো এখন এক্সাইটিং কজ কোন সৃষ্টি করতেছে রোগী, অথবা ফান্ডামেন্টাল কোন কজ সৃষ্টি করছে, এটা বিচক্ষণ ডাক্তার ছাড়া সাধারণ কোন ডাক্তার এটা বের করতে পারবে না। জি। ধন্যবাদ স্যার। আবার জি, সুন্দর আলোচনা করলেন। ধন্যবাদ। জোরদার জি স্যার আব্দুল কি কাদের আছেন? ভাই। হ্যাঁ আব্দুল হ্যাঁ, কাদের ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমি আজকে ওই যে তাসলিমাকে বলেছিলাম যে মহসিন স্যারের ক্লাসটা কখন হয়, তো বললো যে 6:30টার পরে হয়। আমি বললাম ঠিক আছে, আমি যুক্ত হওয়ার চেষ্টা করবো। 6:15 সাধারণত 6:15 শুরু হয়, 6:15। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখন ক্লাসগুলো আবার স্যার আমি এই কথাটাই শনিবার। বলতেছিলাম স্যার, যে করোনা ভাইরাসের সময় আমরা যে সিমটম গুলা পেলাম, এত আগে ডক্টর হেনিম্যান কি বলে গেছেন যে এই করোনা ভাইরাস আসবে এই সিমটমে এই ওষুধ আসেন দিয়ে? আসেন আসেন আসেন, চমৎকার আমি ব্যাখ্যা এই আছে। না জি না স্যার, আমি শেষ করি। আমাদের যে বলি আমরা যে হোমিওপ্যাথির পরিবর্তন বা এসে এটা মানে থাকলে অনেক পরিবর্তন হইতো, ডাক্তার হেনিম্যান থাকলেই হইতো সেই হইতো, সেটারই ব্যাখ্যাটা তো আর আপনি দিলেন। সেটাই আর কি আমরা একটু কনফিডেন্ট পাই যে আসলে তো উনি দিয়ে গেছেন আমাদেরকে, হ্যাঁ, 100 সবকিছু 100 দিয়ে নম্বর গেছেন, সূত্র, পরিপূর্ণ করে দিয়ে 100 গেছেন। জি 100 নম্বর সূত্র। হ্যাঁ, উনি 5th এডিশনে যেটা লিখেছিলেন, যে কি না 6th এডিশনে যেটা লিখেছেন, এটা পারফেক্টেড মেথড, এটা নিয়ারলি পারফেক্টেড মেথড। তো হ্যাঁ, উনি বেঁচে থাকলে এটাকে আরো সংস্কার করতেন, পরিবর্ধন, হ্যাঁ, এগুলো আরো হয়তো হতো। তো 100 নাম্বার সূত্রতে 100 101 2 3 যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশন, নট অনলি করোনা ভাইরাস, যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনকে মোকাবেলা, একটা জিনিস খেয়াল করেন, তথাকথিত চিকিৎসা বিজ্ঞানীরা, অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানীরা রোগ নিয়ে হাতড়াতে গিয়ে অন্ধকারে মানে রক্তের মধ্যে কোন ভাইরাস আছে এটা নিয়ে, আমি একটা এক্সাম্পল দেই। তো একজন জ্ঞানী মানুষ, সে মনে করতেছে আমার পৃথিবীর জ্ঞান সব অর্জন করা হয়ে গেছে, তো সে আকাশের দিকে তাকিয়ে হাঁটতেছে। তো হাঁটতে 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 মাঝখানে যে একটা গর্ত, এই গর্তের মধ্যে পড়ে গেছে। তো তখন বুঝতে পারছে যে আসলে আমার পৃথিবীর জ্ঞানই অর্জন করা হয় নাই। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আপনার রোগের লক্ষণ এইটা, স্পষ্ট দেখতে পাচ্ছেন রোগের লক্ষণ এইটা। তো প্রকৃতির নিয়মে আমরা যেভাবে চিকিৎসা দিই, অসংখ্য অ্যালোপ্যাথিতে মানে ব্যর্থ রোগী আমাদের কাছে আসে, কিন্তু দেখা যায় যে এই সমস্ত রোগীদেরকে আমরা হয়তো অনেকে হ্যান্ডেলিং করতে পারি না। এটা আমাদের দৈন্যতা, এটা আমাদের মানে জ্ঞানের অভাব। আসলে আমার কাছে যে হ্যানিম্যান, মোহাম্মদ সোহেল হ্যানিম্যান বলেছেন, আদর্শ ডাক্তার নখের অগ্রভাগ দিয়ে গুণে দেওয়া যাবে, নখের অগ্রভাগ দিয়ে গুণে দেওয়া যাবে যে আদর্শ ডাক্তার কতজন আছে। আপনি 1000 ডাক্তারের চেম্বারে ভিজিট করেন, মানে আপনি 900
900 জন ডাক্তার আপনি দেখবেন যে মিশ্রোপ্যাথি করে। তো মিশ্রোপ্যাথি করে কখনো হোমিওপ্যাথিতে ভালো রেজাল্ট। আর ক্রনিক ডিজিজকে ভালো করতে হলে প্রত্যেকবার সুনির্বাচিত ওয়েল সিলেক্টেড রিমেডি দিতে হয়। আদারওয়াইজ ডাক্তার নায়াস বলেছেন যে যতবার ক্রনিক ডিজিজ রোগী আসবে ততবারই ওয়েল সিলেক্টেড রিমেডি দিতে না পারলে কখনো এই রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। দেখবেন যে যাদের প্র্যাকটিস ভালো, তো এরা দেখবেন যে হ্যাঁ ওরা সিঙ্গেল মেডিসিন দিয়ে প্র্যাকটিস করে। আপনি আমি কখন ওইভাবে, হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে আমি এই পেশেন্ট ভালো করছি ওই patient, আপনি বলবেন যে সফল কেস থেকে আপনি 20টা বলেন তো, একটু 10টা বলেন তো, একদম 3 বছর বা 4 বছর সফল কেস থেকে কিন্তু একটু শেয়ার করেন। দেখবেন যে ও শেয়ার করতে চাইবে না, কারণ তার মধ্যে দুর্বলতা আছে। প্রত্যেকবার সুনির্বাচিত মেডিসিন দিতে পারে না, উল্টাপাল্টা দিয়েছে, হ্যাঁ দিয়ে ও রোগীকে ভালো করা সম্ভব হয় না। যাই হোক, এই জন্য পৃথিবীতে যত চিকিৎসা মানে শাস্ত্র আছে, এই চিকিৎসা শাস্ত্রে কোনো চিকিৎসা শাস্ত্রের সংবিধান নাই একমাত্র হোমিওপ্যাথি ছাড়া। একমাত্র হোমিওপ্যাথিক শাস্ত্র ছাড়া আর কোনো চিকিৎসা বিজ্ঞানের সংবিধান নাই। ঠিক আছে, তো যাই হোক, আমাদেরকে অর্গানন ফলো করতে হবে বেশি বেশি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আব্দুর রহিম ভাই আছেন? নাসির স্যারের কাছে অনেক কিছু আমরা অনেক কিছু জানতে পারলাম, আসসালামু আলাইকুম। মনোবল পেলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনার তো জিবি নোট